রেকর্ডিংটা স্টার্ট করলাম। দেখো, তোমাদের আগের দিনে যে অ্যাম্পলিফায়ারের ক্লাসটা আমরা করেছিলাম সেটা হচ্ছে কি ক্লাস এ টাইপ অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, ক্লাস এ টাইপ অ্যাম্পলিফায়ার কাকে বলে? যে অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কন্ডাকশন অ্যাঙ্গেলটা কত হয়, আউটপুটে যেটা আমরা পাই কারেন্ট বা ভোল্টেজ, তার কন্ডাকশন অ্যাঙ্গেল কত হয় বলো? 360 ডিগ্রি। 360 ডিগ্রি হয়, ঠিক। এবার এই ক্লাস এ টাইপ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আগের দিন সিরিজ ফেড টাইপ ক্লাস এ অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, সিরিজ ফেড টাইপ ক্লাস এ অ্যাম্পলিফায়ার, যার ক্ষেত্রে কিনা এফিসিয়েন্সি যেটা ছিল, এফিসিয়েন্সিটা কিন্তু কত পার্সেন্ট ছিল? এফিসিয়েন্সি ছিল 25%। ঠিক আছে, 25%, হ্যাঁ, 25% ছিল তার এফিসিয়েন্সি। ঠিক আছে, ক্লাস এ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা এটা দেখতে পেয়েছিলাম। এবারে হচ্ছে ক্লাস এ টাইপ, ক্লাস এর আরেক ধরন আছে, আরেকটা ধরনের নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ক্লাস এ ট্রান্সফরমার কাপলড। ঠিক আছে, ট্রান্সফরমার কাপলড আরেক ধরনের অ্যাম্পলিফায়ার হয়, ক্লাস এ টাইপের মধ্যেই পড়ে সেটাও। তার ক্ষেত্রে এফিসিয়েন্সিটা কিরকম হয় সেইটা একবার আমরা দেখে নেব। ঠিক আছে, ক্লাস এ টাইপ, কিন্তু এটা হচ্ছে ট্রান্সফরমার কাপল টাইপ। এখানে আমরা এর একটা ডায়াগ্রাম নিয়ে নেব। এই ধরনের একটা অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে ক্লাস এ টাইপ ট্রান্সফরমার কাপলড অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, এই ট্রান্সফরমার কাপলড কেন বলছে এটাকে? কারণ দেখো, এর এখানে যে লোড রেজিস্ট্যান্স যেটা আগেরটার ওখানে ছিল, এখানটায় কি ছিল আগেরটার ক্ষেত্রে? এখানটায় ছিল আমার আরসিটা লেগেছিল এই জায়গাটায়, কিন্তু দেখো এখানে কিন্তু এবার আরসি লেগে নেই। তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এই জায়গাতে কিন্তু এখানে আর এখন আরসি কিন্তু লেগে নেই। এখানে কি লেগে আছে তার পরিবর্তে? কিন্তু এখানে আরসির পরিবর্তে একটা ট্রান্সফরমারের ওয়াইন্ডিং আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এদিকটা একটা প্রাইমারি ওয়াইন্ডিং, এদিকটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং, এবং সেকেন্ডারির সঙ্গে আমাদের যে লোডটাকে আমরা চালাতে চাইছি সেই লোড রেজিস্টারটা সেকেন্ডারিতে লেগে আছে, ডাইরেক্টলি কিন্তু এখানে লেগে নেই। তো এখানে আমরা ট্রান্সফরমার কাপলের ক্ষেত্রে, যেহেতু এখানে ট্রান্সফরমার কাপল আছে, একটা ট্রান্সফরমারকে লাগানো আছে এবং সেই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে লোড রেজিস্টারকে লাগানো আছে, তার জন্য এটাকে বলা হচ্ছে ট্রান্সফরমার কাপল ক্লাস এ অ্যাম্পলিফায়ার। এবার এখানে বায়াসিং যেটা অ্যাপ্লাই করেছে, বায়াসিংটা কি ধরনের বায়াসিং? এখানে একটাই আরবি রেজিস্টার আছে, তাহলে এই বায়াসিংটাকে কি বায়াসিং বলবে? এই বায়াসিংটাকে কি ধরনের বায়াসিং বলা যেতে পারে? ফিক্সড বায়াস বলবো। ফিক্সড বায়াস বলবে, বা বেস রেজিস্টার বায়াসিং বলতে পারো। ঠিক আছে, কিন্তু এইখানে আমরা কিন্তু চাইলে এখানে যে ভোল্টেজ ডিভাইডার বায়াস সেটাও ইউজ করতে পারতাম। ঠিক আছে, মানে কিছুই না, খালি এখানে তোমার একটা রেজিস্টার আছে, এখানে চাইলে আর একটা রেজিস্টার যোগ করে আমরা যেটা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং বলে থাকি, সেই ভোল্টেজ ডিভাইডার বায়াসিংও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারতাম। ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার বায়াসিংও আমরা অ্যাপ্লাই করতে পারতাম, কোনো ব্যাপার না। কিন্তু মেন ওয়ার্কিংটা আমাদেরকে দেখতে হবে, যে মেন ওয়ার্কিংটা হচ্ছে এখানে আমার একটা ট্রান্সফরমারকে কাপল করা আছে। ঠিক আছে, এবার এই ট্রান্সফরমার কাপল যখন এখানে করছে, তখন এর এফিসিয়েন্সিটা একটু বেড়ে যাচ্ছে। এফিসিয়েন্সিটা কিরকম ভাবে বাড়ছে সেটা আমরা একটু দেখে নেব। আমরা এখন দেখে নেবো এর এফিসিয়েন্সিটা কিরকম ভাবে বাড়ছে। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখো লোড লাইনের যে ক্যারেক্টারিস্টিক্সটা তোমরা দেখতে পাবে, এই ধরনের যে ট্রান্সফরমার কাপল যে অ্যাম্পলিফায়ার, তার ক্ষেত্রে লোড লাইনটা দু রকম লোড লাইন আছে। ঠিক আছে, এখানে একটা ডিসি লোড লাইন আর একটা হচ্ছে এসি লোড লাইন। তো এগুলো কি করে আসছে সেটা আমরা একটু দেখে নিই। ডিসি লোড লাইন মানেটা কি? ডিসি লোড লাইন মানে হচ্ছে যে যখন আমার এখানে সিগন্যালটা নেই, এখানে ভিআই জিনিসটা কি? ভিআই কি জিনিস এই ছবিতে বলো, ভিআইটা কি জিনিস? ভিআইটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ।
ইনপুট সিগন্যাল যেটাকে আমরা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে ভিআই, ঠিক আছে। এখন এই ভিআইটা যদি না থাকে, আমরা ধরো সিগন্যাল অ্যাপ্লাই করিনি, ভিআই অ্যাপ্লাই করিনি, এটা ধরো 0 আছে, ঠিক আছে, তাহলে সেই অবস্থায় এই সার্কিটটাতে কে থাকবে? কেবলমাত্র ভোল্টেজ সোর্স হিসাবে ভিসিসি আছে, আর তো কেউ নেই। এবার যখন এই ভিসিসিটা আছে, ভিসিসি কোন দিক দিয়ে কারেন্ট ফিড করার চেষ্টা করবে? ভিসিসিটা কারেন্ট পাঠানোর চেষ্টা করবে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে কারেন্ট পাঠানোর চেষ্টা করবে, ঠিক তো, ট্রানজিস্টরের মধ্যে দিয়ে। কিন্তু এই যে ট্রানজিস্টর, এইখানে যে ট্রান্সফরমার আছে, এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং। ট্রান্সফরমারের যে প্রাইমারি ওয়াইন্ডিং, এটা কি ধরনের ওয়াইন্ডিং? এটা হচ্ছে ইন্ডাকটিভ, ঠিক আছে, ইন্ডাকটিভ একটা নেচার আছে, তোমরা দেখতেই পাচ্ছ কয়েলের মতো দেখতে, এটা নেচার হচ্ছে ইন্ডাকটিভ নেচার, ঠিক আছে। এবার এই যে ইন্ডাকটিভ কয়েলটা আছে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এ, এটার ক্ষেত্রে ডিসি রেজিস্ট্যান্সের মানটা খুব কম হয়, ঠিক আছে। ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্সের ক্ষেত্রে আমরা কি জানি? ইন্ডাকটেন্সের ক্ষেত্রে এক্সএল এর ভ্যালু কত হয় বলো? এক্সএল 2 পাই এফসি, 2 পাই এফসি নয়, 2 পাই এফএল, এফএল 2 পাই এফএল, ঠিক আছে, এটাই হয় না। এবার হচ্ছে কি, যখন আমরা ডিসি অ্যাপ্লাই করছি, ধরো আমরা এখানে সিগন্যাল, মানে যখন আমার সিগন্যাল নেই, আমরা ভিআইটা অ্যাপ্লাই করিনি, কেবলমাত্র কাকে অ্যাপ্লাই করেছি? ভিসিসি কে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। তখন আমার এটা ডিসি সিগন্যাল, যেহেতু এর ক্ষেত্রে এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু 0। ডিসি সিগন্যাল হলে এফ এর ভ্যালু 0, তাহলে এক্সএলটার ভ্যালু কত? এক্সএল এর ভ্যালুও 0, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে যেটা হচ্ছে, আমার এই যে ইন্ডাকটেন্স, মানে এর যে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স যেটা যেটা কারেন্টটাকে অপোজ করবে, তার মানটা কিন্তু খুবই ছোট হয়ে যাচ্ছে। এক্সএলটা যেহেতু 0 হয়ে যাচ্ছে, এটা অলমোস্ট কোনো রেজিস্ট্যান্স একে অফারই করবে না, ঠিক আছে। যে ডিসি ভোল্টেজ এখানে আছে তার প্রতিরোধ করবার জন্য এখানে খুব একটা অপোজিশন কিন্তু এই ট্রান্সফরমার ওয়াইন্ডিংটা অফার করবে না। তো তার জন্য কি হবে, যেটা আমাদের কারেন্ট এই রাস্তা দিয়ে ফ্লো হবে, সেটা কিন্তু চেঞ্জ হবে না খুব একটা, ঠিক আছে। ইন জেনারেল কি হয়, সেটা আমাদের আগের ক্ষেত্রে যখন আমরা সিরিজ ফেড টাইপ পড়েছিলাম, তখন আমরা কি পেয়েছিলাম? ভিসিই সমান আমরা কত পেয়েছিলাম? ভিসিই সমান আমরা আগের ক্ষেত্রে জানতাম যে ভিসিই সমান হতো ভিসিসি মাইনাস আইসিআরসি, আইসিআরসি হতো, ঠিক, ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি হতো। কিন্তু এক্ষেত্রে কত হবে বলো দেখি? এখানে এইটুকুর মধ্যে তো কোনো ড্রপই হবে না, হবে কি? এই যে অংশটা, কোন স্যার ভিসিসি মানে ভিসি এটা হয়ে যাবে, এইখানে তো কোনো ড্রপই হচ্ছে না, কারণ এটা তো কোনো রেজিস্ট্যান্স অফারই করছে না। তার মানে ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি, ওই পার্টটা তো 0 হয়ে যাচ্ছে, কারণ আরসিটাই 0 এক্ষেত্রে, ঠিক আছে। তার মানে ঠিকই বলেছো, তখন আমার কিন্তু ভিসিই সমান কেবলমাত্র ভিসিসি হয়ে যাবে, ঠিক আছে। ভিসিই সমান ভিসিসি হয়ে যাবে। এটা কোন কন্ডিশনে হবে? যখন আমাদের ডিসিটা অ্যাপ্লাইড হয়েছে, কেবলমাত্র ডিসিটা অ্যাপ্লাইড হয়েছে, মানে প্লাস ভিসিসি যে সিগন্যালটা বা প্লাস ভিসিসি যে বায়াসিং ভোল্টেজটা, সেইটা কেবলমাত্র অ্যাপ্লাইড হয়ে আছে, সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের কেবলমাত্র ভিসিই সমান ভিসিসি হবে, ঠিক আছে। এটা হয়ে গেল তাহলে ডিসি লোড লাইন। তাহলে বলো দেখি ডিসি লোড লাইনটা দেখতে কিরকম হবে? ভিসিই সমান যদি ভিসিসি হয়, এই লাইনটা দেখতে কিরকম হওয়া উচিত? আমরা যদি অ্যাক্সিস ড্র করি দুটো, একটা এক্স অ্যাক্সিস আর একটা ধরো ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, আগের পেজটা একবার দেখেন, জুম করি। হ্যাঁ বলো। স্যার এই আর একটু লিখছি, দেখছো? ঠিক আছে, দেখো। স্যার দেখছি না, লিখছি। ও লিখছো, ছবি তুলে নাও, আমি তো ভিডিওগুলো দিয়ে দেবো, ঠিক আছে, ঠিক আছে। আর ছবি তোলা, হ্যাঁ লিখে রাখতে পারো, কিন্তু একটু তাহলে তাড়াতাড়ি একটু লেখো, ঠিক আছে। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি লিখে নিচ্ছি। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক আছে, দেখো এটা আমরা কি পেলাম তাহলে? ভিসিই সমান ভিসিসি পেলাম, ঠিক তো। তাহলে যদি এটা হয় ভিসিই সমান ভিসিসি, আমাদের যে গ্রাফটা আমরা ড্র করব, আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কে থাকে? ভিসিই থাকে। ওয়াই অ্যাক্সিস বরাবর কে থাকে? আইসি থাকে, ঠিক আছে। এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের আইসি থাকে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেটা ডিসি লোড লাইন, সেটা কি হয়েছে? ভিসিই সমান ভিসিসি। তার মানে ভিসিসিটা তো একটা কনস্ট্যান্ট ভোল্টেজ, ভিসিসিটা তো আর ভ্যারিয়েবল নয়, এটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ। তাহলে যদি এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে সেই লাইনটা দেখতে কিরকম হয় বলো? এক্স ইকুয়াল টু স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন তো অবশ্যই, কিন্তু সেটা কোন দিকে হবে? তা কোন অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে বলো? এটা হবে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, এরকম একটা লাইন হবে। ধরো এটাই হলো আমার ভিসিসি, ঠিক আছে। তো এটাই হয়ে গেল আমাদের ভিসিসি, ঠিক আছে। এবং মনে করো এরকম একটা জায়গাতে আমাদের কারেন্টটা আছে, আইসি একটা তো কারেন্ট তো থাকবে, সেই কারেন্টের মানটা মনে করো এরকম একটা জায়গাতে আছে, ঠিক আছে। এটা হয়ে গেল মনে করো আইসি, ক্যাপিটাল আই ক্যাপিটাল সি,
সাফিক্স ক্যাপিটাল সি। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের অপারেটিং পয়েন্ট মনে করো। ঠিক আছে, যখন আমাদের ডিসি আমরা কেবলমাত্র আছি অ্যাপ্লাই করেছি তখন আমাদের ভোল্টেজটা হচ্ছে ভিসিসি, এটা কনস্ট্যান্ট, এবং আইসি হচ্ছে মনে করো সেই অবস্থাতে কারেন্ট। ঠিক আছে, এবার আমাদের যে এসি লোড লাইন যেটা পাবো আমরা, এসি লোড লাইন পেতে গেলে আমায় কিন্তু সিগন্যালটাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সিগন্যালটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে এখানে। এখানে দেখো সিগন্যালটা আমরা যখনই এখানে অ্যাপ্লাই করব তখন কি হবে, এখানে আমাদের বেস কারেন্ট একটা তৈরি হবে, এদিক থেকে আমাদের একটা বেস কারেন্ট কন্ট্রিবিউটেড হবে, এবং সেই বেস কারেন্টের সাপেক্ষে আমাদের এই যে আইসি যেটা আছে এখান দিয়ে যেটা ফ্লো করছে সেই আইসিটার মানটা কিন্তু এবার চেঞ্জ হবে, মানে আগে যেটা ক্যাপিটাল আইসি ছিল তার মানটা কিন্তু এবার চেঞ্জ হবে। ঠিক আছে, এবং সেটা দেখা গেছে যে এর ম্যাক্সিমাম ভ্যারিয়েশন কত হতে পারে। এটা যদি আমাদের অপারেটিং পয়েন্ট এইখানে থাকে, এটার ম্যাক্সিমাম ভ্যারিয়েশন হতে পারে এটা উপর দিকেও আইসি আর নিচের দিকে এই এতটা। ঠিক আছে, মানে জিরোর কমে তো আর হতে পারে না, যেহেতু এটা ক্লাসে অপারেশন, আমার গ্রাফটা ঠিক হলো না, এটা একদম এই জিরোতে টাচ করবে। ঠিক আছে, এইটা হয়ে যাবে আমাদের আইসির ভ্যারিয়েশন। ঠিক আছে, এবং এখানে আমাদের ম্যাক্সিমাম, এই পয়েন্টটা হয়ে যাবে ম্যাক্সিমাম কারেন্ট, এই পয়েন্টটা ম্যাক্সিমাম কারেন্ট, আর এটা হয়ে গেল মিনিমাম কারেন্ট। ঠিক আছে, এটা কখন হলো, যখন আমরা ওই ওই সিগন্যালটাকে অ্যাপ্লাই করব তখন। এবং সেটা দেখা যাবে যখন আমাদের এসি লোড লাইনটাকে আমরা টানার চেষ্টা করব, এসি লোড লাইনের একটা পয়েন্ট হবে এইটা, আর আরেকটা পয়েন্ট যখন আমাদের আইসি সমান হচ্ছে জিরো মনে করো, মানে যখন আমাদের আইসিটা ইন জেনারেল এখানে ছিল, যখন কেবলমাত্র ডিসি অ্যাপ্লাইড ছিল তখন আমাদের এইখানে ছিল, তারপরে এটা আরো কমে গেল, তো সেই অবস্থাতে আমাদের ভোল্টেজ যেটা দেখতে পাবো আমরা ভিসি এর মধ্যে সেটা হয়ে যাবে এইখানে 2 ইন্টু ভিসিসি। ঠিক আছে, এই পয়েন্টটার নাম হবে 2 ইন্টু ভিসিসি। ঠিক আছে, আর এই পয়েন্টে কত, এই পয়েন্টে আমাদের কারেন্টের মান হয়ে যাচ্ছে 2 ইন্টু ক্যাপিটাল আইসি, 2 ইন্টু ক্যাপিটাল আইসি। তাহলে এইরকম ভাবে আমরা একটা লোড লাইন তখন পেয়ে যাবো, এই দুটো পয়েন্টকে যোগ করে আমরা একটা লাইন পেয়ে যাব। এই লাইনটা হয়ে গেল আমাদের কি লাইন, এটা হয়ে গেল আমাদের এসি লোড লাইন। ঠিক আছে, এই যে লাল রঙের লাইনটা আমি টানলাম, এই লাইনটা কি করে পেলাম না, যখন আমাদের সিগন্যালটা অ্যাপ্লাইড হয়েছে, সিগন্যাল অ্যাপ্লাইড হওয়ার জন্য আমাদের এখানে আইসি কারেন্ট যেটা আছে এটা কিসের জন্য তৈরি হয়েছে, এই আইসিটা ডিউ টু আমাদের আইবি, যে বেস কারেন্ট যেটা আমাদের এই সিগন্যালটার জন্য হয়েছে তার বেস কারেন্টের জন্য ওই সিগন্যাল কারেন্টটা আইসি তৈরি হয়েছে, এবং তার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়েছে, ম্যাক্সিমাম ভ্যারিয়েশন এইখান থেকে এইটুকুটা, এটা কত, এটা আবার আইসি, আর অলরেডি এখানে আইসি ছিল, তাহলে এটা কত হয়ে গেল 2 আইসি, আর যখন মিনিমাম তখন কত, এইটা আইসি ছিলই, তার থেকে আরো আইসি কমে গেল, তখন জিরো হয়ে গেল কারেন্টটা, তখন এই পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্ট 2 ভিসিসি আর এই যে 2 আইসি, এই দুটো পয়েন্টকে যোগ করলে আমরা একটি লাইন পেয়ে গেলাম লাল রঙের, সেই লাইনটার নাম হচ্ছে এসি লোড লাইন। এটা হয়ে গেল আমাদের এসি লোড লাইন। ঠিক আছে, আর আর যেটা আমাদের এই নীল রঙের লাইনটা ছিল এটা হয়ে যাচ্ছে আমাদের ডিসি লোড লাইন। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ডিসি লোড লাইন। এবং ট্রান্সফরমার কাপলদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটাই আমরা দেখতে পাই, এবং এই যে ছবিটা আমরা এখানে দেখতে পাবো সেটা এখানে ওই কথাটাই বলতে চেয়েছে। তোমরা দেখো এই যে ছবিটা এখানে ড্র করা হয়েছে, এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম ঘটনাই ঘটেছে। এটা হচ্ছে আমাদের অপারেটিং পয়েন্টটা এখানে ছিল, অপারেটিং পয়েন্টটা এখানে ছিল, তারপরে যখন আমাদের সিগন্যালটা অ্যাপ্লাইড হয়েছে তখন একবার ম্যাক্সিমাম একবার মিনিমাম, এখানে প্রথমে নেগেটিভ সাইকেলটাকে দেখিয়েছে, এটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে, তো যখন এটা নেগেটিভ মানে নিচের দিকে কমে গেছে যখন এর ভ্যালু, তখন দেখো ভিসি এর ভ্যালুটা কিন্তু বেড়েছে, তখন কিন্তু ভিসি এর ভ্যালুটা বেড়েছে, আর যখন এটার ভ্যালু উপর দিকে উঠেছে তখন কিন্তু ভিসি এর ভ্যালুটা কমেছে। ঠিক আছে, এই ব্যাপারটা আমি বলতে চাইছিলাম। এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার কাপল ক্লাস এ টাইপ অ্যাম্পলিফায়ার, এবং এটাকে ক্লাস এ কেন বলছে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি যে আমাকে 2 আইসি 2 ভিসি যেটা হচ্ছে ওটা কেন হচ্ছে একবার বুঝিয়ে দেবেন একবার। হ্যাঁ 2 ভিসি কেন হচ্ছে এবং 2 আইসি কেন হচ্ছে, দেখো এখানে যেটা আমাদের অপারেটিং পয়েন্ট যেটা ছিল সেই সময়ে কারেন্ট কত ছিল, অপারেটিং পয়েন্টের অবস্থায় কারেন্ট কত ছিল বলো, আইসি ছিল, আমি ধরে নিয়েছি এই কারেন্টটা আইসি। বা তোমার যদি এই ছবিতে ধরো এইখানে কারেন্টটা কত ছিল, এই পয়েন্টে কারেন্টটা কত ছিল, আইসি ছিল। এই যে পয়েন্ট, এই পয়েন্টে কারেন্টের মানটা কত ছিল, আইসি ছিল। তো এবার আইসি থেকে মনে করো আমরা সিগন্যালটা যখন অ্যাপ্লাই করেছি, সিগন্যাল অ্যাপ্লাই করলে কি হবে, কারেন্টের মানটা তো বাড়বে, কারণ আমাদের বেস কারেন্টটা বাড়ছে। এর করেসপন্ডিং যদি আমরা বেস কারেন্টটাকেও শো করতাম,
বেস কারেন্টটা মনে করো এরকম ভাবে ভ্যারি করেছে, একবার বেড়েছে একবার কমেছে। এবার এই বেস কারেন্ট যখন বাড়বে তখন আমাদের কালেক্টর কারেন্টও বাড়বে, আর বেস কারেন্ট যখন কমবে তখন কালেক্টর কারেন্টও কমবে। কিন্তু এটা আমাদের কি অপারেশন বলো, এটা হচ্ছে আমাদের ক্লাস এ টাইপ অপারেশন। তার মানে আমাকে তো পুরো সাইকেলটাই দেখাতে হবে। তাহলে যখন এটা কমবে, কমতে কমতে মিনিমাম ভ্যালু কত হতে পারে? মিনিমাম কিন্তু 0 হতে পারে। 0-র থেকে কম হয়ে গেলে তো এই নিচের দিকে চলে আসবে, তখন তো সাইকেলটা কেটে যাবে, সেটা সম্ভব নয়। সাইকেলটা কেটে যাওয়াটা সম্ভব নয়। তার মানে যেহেতু পুরো সাইকেলটা আমাকে দেখাতেই হবে, তার মানে আমরা বলতে পারি এই মিনিমাম ভ্যালু কিন্তু 0 হতে পারে, তার থেকে মিনিমাম হতে পারে। তাহলে ছিল আইসি, সেখান থেকে মিনিমাম হতে পারে 0। তাহলে কতটা কমলো? আইসি পরিমাণ কমলো। তাহলে যদি আইসি পরিমাণ কমতে পারে তাহলে আইসি পরিমাণ বাড়বেও, উপরে পজিটিভ হাফ সাইকেলে আইসি পরিমাণ বাড়বেও। তাহলে যদি এটা আইসি হয় তাহলে এটা কত হবে? আরো আইসি যোগ করে দাও, আইসির সঙ্গে আইসি যোগ করে দাও, 2 আইসি হয়ে যাবে, 2 আইসি হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আর যখন তোমার এটা 2 ভিসিসিটা কি হচ্ছে, যখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ভিসিই যেটা আছে, কালেক্টর টু এমিটারের মধ্যে যে ভোল্টেজ যেটা আছে ভিসিই, দেখো যখন আমাদের সিগন্যাল এসি সিগন্যালটা অ্যাপ্লাই হয়ে যাবে তখন তো আর এটা ভিসিই সমান ভিসিসি থাকবে না। এটা ছিল তখন যখন আমাদের কেবলমাত্র কি ছিল, যখন আমাদের কেবলমাত্র ডিসিটা ছিল, মানে যখন খালি বিসিসিটা কনসিডার করেছিলাম, ভিআইটা কনসিডার করিনি, সেই অবস্থায় আমার এইটা ছিল, যেটা ডিসি লোড লাইনের কন্ডিশনে পেয়েছি। কিন্তু যখন আমার এসি সিগন্যাল অ্যাপ্লাইড হবে তখন আমাদের ভিসিই সমান কত হবে? ভিসিই সমান আবার আগে যা ছিল তাই হয়ে যাবে। ভিসিই সমান হয়ে যাবে আমাদের ভিসিসি যেটা আছে মাইনাস আইসি ইন্টু আরসি। ঠিক আছে, আইসি ইন্টু আর সি ধরো। ঠিক আছে, এবার হচ্ছেটা কি, দেখো যখন আমাদের নেগেটিভ হাফ সাইকেল চলছে, যখন আমাদের নেগেটিভ হাফ সাইকেলটা চলছে, নেগেটিভ হাফ সাইকেল চলা অবস্থাতে আইসির ভ্যালুটা কি হচ্ছে, পজিটিভ না নেগেটিভ? মানে আইসির ভ্যালুটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। মানে যখন এই সিগন্যালটা আছে, তো এটা তো সিগন্যাল, একবার পজিটিভ একবার নেগেটিভ, তা যখন এই সিগন্যালের উপর দিক তখন তো আইসি পজিটিভ, কিন্তু যখন নেগেটিভ হাফ সাইকেল তখন আইসির আইভির ভ্যালুটা নেগেটিভ। আইভির ভ্যালু যদি নেগেটিভ হয় আইসির ভ্যালুও নেগেটিভই হবে। এই যে এখানে এখানে দেখো আইসির ভ্যালুটা কিন্তু ক্রমশ কমছে, আইসির ভ্যালুটা কিন্তু ক্রমশ কমছে, মানে এইখানে যা ছিল তার তুলনায় কিন্তু ভ্যালুটা ক্রমশ কমের দিকে যাচ্ছে। ঠিক আছে, এবং আইসির ভ্যালুটা যখন কমে যাচ্ছে তখন আমরা বলতে পারি কি, যেহেতু আইসিটা নেগেটিভ হচ্ছে, এটা যেহেতু নেগেটিভ, তার মানে ওভারঅল জিনিসটার ভ্যালু কি হয়ে যাবে? একটা কোনো জিনিস থেকে মাইনাসকে যদি বিয়োগ করো, তাহলে মাইনাসকে বিয়োগ করলে আলটিমেটলি এই জিনিসটার ভ্যালু কিন্তু ভিসিসি থেকে বেড়ে যাবে। বুঝতে পারছো? মানে যে জিনিসটাকে আমরা বিয়োগ করছি আইসি ইন্টু আরসি, এটা হচ্ছে কারেন্ট ইন দা এই কালেক্টর গুণিত এই অংশটুকু রেজিস্ট্যান্স। আমরা ধরে নিচ্ছি এই ওয়াইন্ডিং যে অংশটা আছে তার রেজিস্ট্যান্স হচ্ছে আরসি, আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, এখন আইসির ভ্যালু যদি কমে, মানে আইসির ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে স্বাভাবিকভাবে আইসি ইন্টু আরসির ভ্যালুটাও নেগেটিভই হবে। কিন্তু যেহেতু আমরা এটাকে ভিসিসি থেকে বিয়োগ করছি, তার মানে একটা পজিটিভ জিনিস থেকে একটা নেগেটিভ জিনিসকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আলটিমেটলি তো নেগেটিভে পজিটিভ হয়ে যাবে, কারণ আইসির ভ্যালু অলরেডি নেগেটিভ, আর এখানে একটা নেগেটিভ চিহ্ন আছে, তার মানে অলরেডি এটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, এবং যখন এটা এই পয়েন্টে পৌঁছাবে, মানে যখন আইসির ভ্যালুটা যখন একদম এই নেগেটিভ পিকে পৌঁছে যাচ্ছে, আইসির ভ্যালুটা যখন নেগেটিভ পিকে পৌঁছে যাচ্ছে, সেই অবস্থায় এদের যে প্রোডাক্টটা আইসি ইন্টু আরসি, মানে এইটুকু অংশের যে রেজিস্ট্যান্স এবং এর যে কারেন্ট, এই দুটো প্রোডাক্টের ভ্যালু গুণ করে আমরা বলতে পারি এটা ভিসিসির সঙ্গে সমান হচ্ছে, এটা ভিসিসির সঙ্গে সমান হচ্ছে। মানে এই ভিসিসি থেকে আমরা যে জিনিসটাকে বিয়োগ করছি, আলটিমেটলি ভিসিসি মাইনাস ভিসিসি, এই গুণফলটা এরকম হয়ে যাচ্ছে। তার জন্য ওই পয়েন্টের যে ভোল্টেজ আলটিমেটলি আমরা পাচ্ছি, সেই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে ভিসিসি মাইনাস ভিসিসি, মানে আইসি ইন্টু আরসি এই গুণফলটা মাইনাস ভিসিসির সঙ্গে সেম হচ্ছে। ঠিক আছে, এবং তার জন্য আমরা বলতে পারি এটার ভ্যালু হয়ে যাচ্ছে 2 ইন্টু ভিসিসি, 2 ইন্টু ভিসিসি। এটা আমরা বুঝলাম কি করে বলো দেখি ভিসিসির সঙ্গে সেম হচ্ছে? এটা বুঝতে গেলে দেখো একটা জিনিস ভাবো, এই যে পয়েন্ট আমার আছে, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে ভিসিসির ভ্যালু কত বলো? এই পয়েন্টে ভিসিইর ভ্যালুটা কত? এই পয়েন্টে এই অরিজিনে ভিসিই সমান 0। ঠিক তো, ভিসিই সমান 0 আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ভিসিই সমান 0। আর এখানে আমাদের কালেক্টর কারেন্টটা দেখো ম্যাক্সিমাম, পজিটিভ ম্যাক্সিমাম, তাই না? কালেক্টর কারেন্ট যেটা আছে তার ভ্যালু হচ্ছে পজিটিভ ম্যাক্সিমাম। তাহলে আমার এই পয়েন্টে এইখানে ছিল ভিসিসি ভোল্টেজ, এই জায়গায় ভিসিসি ভোল্টেজ ছিল, আর এখানে আমার 0 হয়ে গেল।
তাহলে কারেন্ট কতটা বেড়েছে, আইসি পরিমাণ বেড়েছে। কারেন্টের ভ্যালু এখানে ছিল শুধু আইসি, এখানে হয়ে গেছে 2 আইসি, তার মানে কারেন্টের ভ্যালু বেড়েছে কতটা, ডেল্টা আইসি সমান কত, চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট মানে হচ্ছে শুধু আইসি, এখানে হচ্ছে 2 আইসি আর এখানে ছিল আইসি, তার মানে চেঞ্জটা কত হলো, আইসি পরিমাণ চেঞ্জ হলো। রেজিস্ট্যান্সটা তো যা ছিল তাই থাকবে, রেজিস্ট্যান্সের তো আর চেঞ্জ হবে না। তাহলে রেজিস্ট্যান্সটা যদি আমরা আরসি ধরে নিই, তাহলে আইসি ইন্টু আরসি, এই যে ভোল্টেজটা কমলো এখান থেকে এইটুকু, যে ভোল্টেজটা কমলো আইসি ইন্টু আরসি, তার জন্যই কমেছে, তাই না? এটা তাছাড়া কমার কারণটা কি, এইটুকু অংশের ভোল্টেজের ভ্যালু কত হবে, আইসি ইন্টু আরসি হবে, এবং এই ভোল্টেজটার জন্য ভ্যালু কত, এখানে ছিল ভিসিসি, এখানে হচ্ছে 0, তাহলে আইসি ইন্টু আরসি সমান কত, আইসি ইন্টু আরসি সমান আমরা বলতে পারি এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভিসিসি। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? যখন অপারেটিং পয়েন্ট, যখন ডিসি লোড লাইন এঁকেছিলাম, তার যে অপারেটিং পয়েন্ট ছিল সেখানে ভোল্টেজ ছিল ভিসিসি, আবার যখন কারেন্টটা পজিটিভ ম্যাক্সিমামে পৌঁছে গেল, ধরে নিলাম পজিটিভ ম্যাক্সিমামের জন্য আরো কতটা কারেন্ট বেড়েছে, আইসি পরিমাণ বেড়েছে, এই আইসি পরিমাণ কারেন্ট বেড়েছে এবং সেটা ফ্লো করেছে আরসি পরিমাণ রেজিস্টারের মধ্যে দিয়ে। তাহলে আইসি ইন্টু আরসি, এই যে ড্রপটা, সেই ড্রপটা কার সঙ্গে সমান হতে হবে, ভিসিসির সঙ্গে সমান হতে হবে। যদি সমান হয় তবেই না তোমার ভিসিই সমান ভিসিসি মাইনাস আইসি আরসি ইকুয়াল টু 0 হচ্ছে, তা না হলে এখানে 0 হতো না। তাহলে যদি পজিটিভ হাফ সাইকেলে আইসি ইন্টু আরসি সমান ভিসিসি হয়, তাহলে এখান থেকে এইটুকুটা যেটা হবে, নেগেটিভ হাফ সাইকেলে যখন এটা নেগেটিভের দিকে ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তখন এইটুকু অংশের জন্য নিশ্চয়ই এটাও কত হতে হবে, এইটুকুটাকেও নিশ্চয়ই ভিসিসির সঙ্গে সমানই হতে হবে, এইটুকুটাও সমান আমার ভিসিসি হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার ছিল ভিসিসি, তাহলে এইখানে কত হবে, ভিসিসি প্লাস ভিসিসি, দ্যাট মিনস 2 ইন্টু ভিসিসি। ঠিক আছে, তো এইভাবে আমরা এই অপারেটিং পয়েন্ট দুটোকে সেট করলাম আমাদের যে ডিসি লোড লাইন এবং এসি লোড লাইন সেখান থেকে। ঠিক আছে, আমি আরেকবার এখানে এটা দেখিয়ে রাখি, কারণ আমাদের এখানে আরেকবার শো করতে হবে। এটা হচ্ছে আমাদের ডিসি লোড লাইন, আর একটা হচ্ছে আমাদের এসি লোড লাইন। এটা হচ্ছে আমাদের ধরো অপারেটিং পয়েন্ট, এটা হয়ে গেল আমাদের এসি লোড লাইন। এই পয়েন্টের কারেন্ট কত, এই পয়েন্টের কারেন্ট হচ্ছে 2 ইন্টু আইসি, আর এই পয়েন্টের কারেন্ট কত, এই পয়েন্টের কারেন্ট হচ্ছে আমাদের সরি এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 2 ইন্টু ভিসিসি, আর এই পয়েন্টের ভোল্টেজ কত, শুধু ভিসিসি। এই পয়েন্টের ভ্যালু কত, 0, এবং এক্স অ্যাক্সিস বরাবর আমরা কাকে দেখাচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর আমরা ভিসিই কে দেখাচ্ছি, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দেখাচ্ছি কাকে না, আমাদের আইসি কারেন্টটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা শো করছি। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের অপারেটিং পয়েন্ট। অপারেটিং পয়েন্টে আমাদের কারেন্টের ভ্যালু কত ছিল, কারেন্টের ভ্যালু ছিল আমাদের আইসি। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের যে আউটপুট পাওয়ার আমরা পাচ্ছি, ঠিক আছে, আউটপুট পাওয়ার আমরা যেটা পাচ্ছি, তো সেটা পেতে গেলে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে ভিসি এবং আইসির গ্রাফ দুটো একটু ভাবতে হবে। তাহলে আইসির গ্রাফটা আমরা একটু ভেবে নিই, আইসিটা কিরকম ভাবে ভ্যারি করেছে, ম্যাক্সিমামে গেছে, ম্যাক্সিমাম থেকে আবার কমেছে, কমে আবার এই 0 হয়েছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম এবং এটা হচ্ছে ধরো 0। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কার গ্রাফ, এটা হচ্ছে আমাদের আইসির গ্রাফটা, কালেক্টর কারেন্ট যেটা আছে আমাদের তার গ্রাফ হচ্ছে এইটা। আর ভিসির গ্রাফটা কিরকম হবে বলো, ভিসির গ্রাফটাও যদি আমরা ড্র করি এই নিচের দিকে, ভিসির গ্রাফটাকে যদি আমরা ড্র করি, দেখো যখন আইসি আমার বেড়েছে, ভিসি তখন আমার কমবে, ভিসি কমে কমে 0 হবে, এবং যখন আইসি বাড়বে, সরি আইসি যখন আবার নেগেটিভের দিকে যাচ্ছে বা কমছে, তখন কিন্তু ভিসিটা বাড়ছে। এটা পুরোটা আমরা শো করতে পারছি না, ধরো এইরকম একটু ছোট করে আঁকতে হবে, এরকম এবং এরকম। এই যে ভ্যারিয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের ভিসির ক্ষেত্রে আমরা বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভিসির ক্ষেত্রে বলতে পারি। এই গ্রাফটা কালো রঙের যেটা আমরা ড্র করলাম, এটা হচ্ছে ফর ভিসি। ঠিক আছে, এবার এই ভিসির গ্রাফ যেটা আমরা আঁকলাম আর আইসির গ্রাফ যেটা আঁকলাম, সেখান থেকে আমাদেরকে পাওয়ার বার করতে হবে, ম্যাক্সিমাম মানে সরি এই এসি পাওয়ার আউটপুট যেটা আমরা পাচ্ছি, এই যে অ্যাম্পলিফায়ার, এখান থেকে আমরা যে এসি আউটপুট পাওয়ারটা পাচ্ছি, তার ফর্মুলা কি হয় বলো, পিএসি সমান কত হয়, ভিআরএমএস ইন্টু আইসিআরএমএস। হ্যাঁ আইসিআরএমএস বা ভিসিআরএমএস, ভিসি তার আরএমএস ভ্যালু, ভিসি তার আরএমএস ভ্যালু মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমাদের আইসি তার আরএমএস ভ্যালু, আইসি তার আরএমএস ভ্যালু। ঠিক আছে, তো তাহলে আরএমএস ভ্যালু থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে। এবার আমি আগের দিন একটা জিনিস বলেছিলাম, আরএমএস এর সঙ্গে পিক টু পিকের একটা রিলেশন আছে, এখানে আমরা এই পিক টু পিক কনসেপ্ট দিয়েই করবো। দেখো এখানে আমাদের যখন কারেন্টের যখন পিক ভ্যালু, কারেন্টের পিক মানে কি সর্বোচ্চ ভ্যালু,
কারেন্টের সর্বোচ্চ ভ্যালু এখানে কত, 2IC, 2IC, আর মিনিমাম ভ্যালু কত, 0। তাহলে আইসি ভ্যালু যেটা পিক টু পিক ভ্যালু সেটা কত হবে, মানে একটা পিক থেকে আরেকটা পিকের দূরত্ব কত, 2 × IC হবে। এখানে 2IC, এখানে 0, তার মানে কারেন্টের ভ্যালু পিক টু পিক। আমরা যদি লিখি আইসি পিক টু পিক, আইসি তার পিক টু পিক ভ্যালু হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 2 × IC, ঠিক আছে। আর যেটা আমাদের হচ্ছে ভিসি, তার পিক টু পিক ভ্যালু কত হবে বলো, ভিসির পিক টু পিক ভ্যালু আমরা যদি ছবিটা আরেকবার দেখি, ভিসির পিক টু পিক ভ্যালু দেখো, যেটা আমাদের এইখানে এই পয়েন্টে ভিসির ভ্যালু কত, 0, আবার এই পয়েন্টে ভিসির ভ্যালু কত, 2VCC। তাহলে আমাদের যেটা হবে ভিসির পিক টু পিক ভ্যালু কত, ভিসির পিক টু পিক ভ্যালু হবে 2 × VCC -0, তার মানে 2 × VCC, এটাই হয়ে গেল। তাহলে আমাদের পিক টু পিক ভ্যালু তো আমরা পেয়ে গেলাম। এবার আরএমএস ভ্যালু সমান আমরা কি জানি, আইসি আরএমএস সমান কত, আইসি আরএমএস সমান হয়ে যাবে, আরএমএস সমান আমরা জানি দুটো পিকের মধ্যে যা দূরত্ব হয় তাকে প্রথমে 2 দিয়ে ভাগ করব, মানে 2IC কে প্রথমে 2 দিয়ে ভাগ করো, তাকে আবার √2 দিয়ে ভাগ করো, মানে 2IC / 2√2, ঠিক আছে। এটাই হয়ে যাবে আমাদের ICRMS। আর আমাদের VCRMS সমান কত হয়ে যাবে, VCRMS ও সেই একই রকম ভাবেই করতে হবে আমাদেরকে। VCRMS সমানও আমাদের একই রকম ভাবে হবে কত না, 2VCC / 2 × √2, 2VCC / 2 × √2, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের দুটো আরএমএস ভ্যালু বেরিয়ে গেল। এবার আরএমএস ভ্যালু যখনই বেরিয়ে গেল, আমাদের এসি আউটপুট পাওয়ারটা আমরা পেয়ে যাবো, পিএসি, যেটা হচ্ছে আমাদের কতটা আউটপুট আমরা পাচ্ছি। এই অ্যাম্পলিফায়ার থেকে আমরা এসি পাচ্ছি না, আমরা অ্যাম্পলিফায়ার থেকে দেখো অল্টারনেটিং কারেন্ট পাচ্ছি, অল্টারনেটিং ভোল্টেজও পাচ্ছি। তার মানে ভিসি যেটা আমাদের পিএসি যেটা হবে, সেটা এই দুটোর গুণফল, ICRMS তার সঙ্গে VCRMS গুণফল করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে দেখো 2 কেটে যাচ্ছিল, আর এখানেও এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, মানে IC × VCC / √2 × √2। তার মানে আমরা এরকম লিখতে পারি, VCC × VCC × কত হচ্ছে বলো, IC, VCC × IC কত হচ্ছে, /2, √2 মানে হচ্ছে এই √2 সঙ্গে এই √2 গুণ হয়ে যাচ্ছে, তার মানে এটা 2 হয়ে যাচ্ছে, VCC × IC / 2 হয়ে যাচ্ছে অনলি, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের এসি আউটপুট পাওয়ার। কোথা থেকে পেলাম, অ্যাম্পলিফায়ার থেকে পেলাম, এই যে কারেন্ট আর এই ভোল্টেজ, এই দুটো থেকে আমরা পেয়ে গেলাম। আর ডিসি ইনপুট কত দিয়েছিলাম বলো দেখি, এখানে আমরা যখন ডিসি পাওয়ারটা দিয়েছিলাম, মানে যখন আমাদের এই সিগন্যালটা ছিল না, তখন আমরা ডিসি দিয়েছিলাম কেবলমাত্র। তাহলে সেই অবস্থায় কতটা ইনপুট পাওয়ার আমরা দিয়েছি, ডিসি লোড লাইনের কন্ডিশন থেকে বলো, ভোল্টেজ কত ছিল, সো VCC ছিল তখন ম্যাক্সিমাম, লোড মানে ভোল্টেজটা ছিল VCC, আর কারেন্ট কত ছিল, অপারেটিং তখন পয়েন্ট কারেন্টটা ছিল IC। তাহলে আমাদের ইনপুট পাওয়ার কত ছিল, আমাদের পিডিসিটা কত ছিল, তাহলে আমি কি বলবো, পিডিসি সমান কি বলতে পারি আমি, VCC × IC, VCC × IC, ঠিক তো। তাহলে হয়ে গেল আমাদের VCC × IC। তাহলে এবার এফিসিয়েন্সি বললে কি বলবো, এফিসিয়েন্সি সমান ফর্মুলা কি, সো PAC / PDC, PAC / PDC, মানে এসি কতটা পাওয়ার আউটপুট আমরা পেলাম ডিভাইডেড বাই কতটা ডিসি ইনপুট আমরা প্রোভাইড করেছিলাম, তার 100% দিয়ে গুণ করে দেবো আমরা। তাহলে কি হচ্ছে বলো, ক্যালকুলেশন করলে উপরে আমাদের কে থাকছে, উপরে আমাদের থাকছে পিএসি সমান হচ্ছে কত, VCC × IC / 2, VCC × IC / 2, দেখো আগের পাতায় আমরা করেছি VCC × IC / 2, আর নিচে কত পড়ে থাকছে, নিচে পড়ে থাকছে শুধু VCC × IC, ঠিক আছে, VCC × IC পড়ে থাকছে। তাহলে উপরে দেখো VCC IC আর নিচের VCC IC কেটে গেল, নিচে পড়ে থাকলো 2, তার মানে এটার এফিসিয়েন্সি বেরোচ্ছে কত, 50%, ঠিক আছে। এটাই হয়ে গেল আমাদের এফিসিয়েন্সি অফ, এটাও ক্লাস এ অ্যাম্পলিফায়ার, কিন্তু এটা হচ্ছে কি টাইপের, এটা হচ্ছে ট্রান্সফরমার কাপল টাইপের, ঠিক আছে। ট্রান্সফরমার কাপল যদি হয় তার ক্ষেত্রে কিন্তু এফিসিয়েন্সিটা একটু বেশি হচ্ছে, মানে আগে যেটা আমাদের সিরিজ ফেড টাইপ ছিল তার ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি হয়েছিল ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, এটা কিন্তু ম্যাক্সিমাম, এর থেকে কমও হতে পারে। মানে মনে করো আইসিটা এত দূর ভ্যারি করিয়েছি, আমি যদি চাইতাম আইসিটাকে তো এইটুকুও ভ্যারি করাতে পারতাম, তাহলেও ক্লাসে অপারেশনই হতো, তখন কিন্তু এফিসিয়েন্সি আরো কম হতো। মানে এই যে এফিসিয়েন্সি গুলো আমরা বার করছি, এগুলো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, ঠিক আছে। যখন আমরা এটাকে ক্লাসে অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করছি এবং ট্রান্সফরমার কাপল হিসাবে ব্যবহার করছি, তখন আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হতে পারে 50%, এর থেকে বেশি হবে না, কম হতে পারে, ঠিক আছে।
তাহলে এবার তোমাদেরকে আমি আজকে যেটা পড়ালাম সেটা হচ্ছে ট্রান্সফর্মার কাপল টাইপ ক্লাস এ অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, ট্রান্সফর্মার কাপল টাইপ ক্লাস এ অ্যাম্পলিফায়ার, ক্লাসের ওয়ার্কিং প্রিন্সিপাল অলরেডি ডিসক্রাইব করা আছে। হ্যাঁ বলো। তো বলছিলাম এই ফিক্সড বায়াসে আর যে ভোল্টেজ ডিভাইডার বায়াসের জন্য কোনো আলাদা অসুবিধা হবে না তো স্যার? আপনি যেমন এখানে ফিক্সড বায়াস দিয়ে করেছিলেন। না, তার জন্য কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার। ঠিক আছে, তো দেখো এখানে এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের ক্লাস বি টাইপ অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, ক্লাস বি টাইপ অ্যাম্পলিফায়ারের ওয়ার্কিং এ আমরা একটু আসবো। তো ওয়ার্কিং এ আসার আগে এটার আমরা জাস্ট ব্লক ডায়াগ্রামটা আপাতত দেখবো। দেখো ক্লাস বি অ্যাম্পলিফায়ার কাকে বলছে? The class B operation is provided when the DC bias transistor মানে DC bias যেটা আছে সেটাকে আমরা যখন অফ করে দিচ্ছি, মানে যখন আমরা DC bias অ্যাপ্লাই করছি না। ঠিক আছে, আগেরটাতে দেখো আমরা কিন্তু DC bias সব ক্ষেত্রেই অ্যাপ্লাই করেছি, ট্রান্সফরমার কাপলডেও করেছি, সিরিজ ফেডেও করেছি, আমরা কিন্তু এখানে DC একটা বায়াস অবশ্যই অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে যখন আমাদের ক্লাস বি অপারেশন হবে তখন কিন্তু DC বায়াস থাকবেই না। ঠিক আছে, ডিসি বায়াস থাকবেই না, কেবলমাত্র আমাদের এসি সিগন্যালটাই অ্যাপ্লাইড হবে। ঠিক আছে, এখানে কোনো রকম ডিসি বায়াসের প্রয়োজন হচ্ছে না। কিন্তু এক্ষেত্রে কি একটা ব্যাপার আছে, আমি বলেছিলাম যে কন্ডাকশন অ্যাঙ্গেল যেটা হবে সেটা কিন্তু কত ডিগ্রি হবে? কন্ডাকশন অ্যাঙ্গেলটা কিন্তু টোটাল 360 ডিগ্রি যে আমাদের সাইকেল আছে, টোটাল এসি, হ্যাঁ তার অর্ধেক 180, মানে 180 ডিগ্রি যে সাইকেল ইনপুট যদি আমরা সিগন্যাল দিই তার মধ্যে আমরা আউটপুট পাবো কেবলমাত্র কতটুকুর জন্য? এখান থেকে শুরু করে এইটুকু, মানে 180 ডিগ্রির জন্য আমরা আউটপুট পাবো, বাকি 180-র জন্য কিন্তু আমরা আউটপুট পাবো না। তাহলে এটাকে এফেক্টিভলি একটা অ্যাম্পলিফায়ার হিসাবে যদি আমাকে কাজ করাতে হয় তাহলে তো এরকম চলবে না, একটা সাইকেল আমরা আউটপুট পেলাম আর একটা সাইকেল আমরা আউটপুট পেলাম না, একটা হাফ সাইকেল আউটপুট পেলাম একটা হাফ সাইকেল পেলাম না। এভাবে কিন্তু একটা প্র্যাকটিক্যাল অ্যাম্পলিফায়ার দিয়ে কাজ করা মুশকিল। তাহলে আমাকে কি করতে হবে? ক্লাস বি অপারেশন যদি করতে হয় তখন আমাকে দুটো এরকম অ্যাম্পলিফায়ার ইউজ করতে হবে। ঠিক আছে, মানে দুটো ট্রানজিস্টরকে নিতে হবে এবং দুটো ট্রানজিস্টরকে এমনভাবে একটা মোড আছে যেটাকে বলা হয় পুশ পুল মোড। ঠিক আছে, পুশ পুল মোড বা পুশ পুল অপারেশন। পুশ পুল অপারেশন বলে একটা অপারেশন হয়, এই অপারেশনে আমরা এটাকে ব্যবহার করতে পারবো, পুশ পুল। ঠিক আছে, এটার ডিটেলস আমাদের এই পুশ পুল অপারেশনটাই আমরা বলবো। ঠিক আছে, পুশ পুল অপারেশন হিসাবেই আমরা এই ক্লাস বি টাইপ যে অ্যাম্পলিফায়ার তাকে ব্যবহার করব। তো এইটার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, যেখানে আমাদের ট্রানজিস্টর যেটা আমাদের আগেরগুলো যেটা আমরা পড়লাম সিরিজ ফেড টাইপ বা ট্রান্সফরমার কাপল টাইপ ক্লাস এ অ্যাম্পলিফায়ার, সেখানে আমরা কেবলমাত্র একটা ট্রানজিস্টর ব্যবহার করেছিলাম। কিন্তু এই পুশ পুল মোডে যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু আমাদেরকে দুটো ট্রানজিস্টর ব্যবহার করতে হবে। ঠিক আছে, পুশ পুল মোডে আমরা ক্লাস এ কেও করতে পারি, সেটাও আমরা বলবো পরে। ক্লাস এ কেও আমরা পুশ পুলে করতে পারি, ক্লাস বি কেও আমরা পুশ পুলেই করব। মানে ক্লাস বি অ্যাকচুয়ালি ক্লাস বিটাকে কেবলমাত্র পুশ পুলেই অপারেশন করানো হয়, কখনোই একটা ট্রানজিস্টরকে দিয়ে ক্লাস বি অপারেশন করানো হয় না। কারণ কেন হয় না? কারণ এখানে কেবলমাত্র একটা হাফ সাইকেলেই আউটপুট পাওয়া যায় এবং এইভাবে তো কোনো প্র্যাকটিক্যাল অ্যাম্পলিফায়ার চালানো মুশকিল। তো সেই কারণে ক্লাস বি যে অ্যাম্পলিফায়ার সেটাকে সবসময় পুশ পুল মোডে কাজ করানো হয়। পুশ পুল মোডে কি থাকে? এখানে দুটো ট্রানজিস্টর থাকে, মানে যখন আমার একটা হাফ সাইকেলে ধরো একটা ট্রানজিস্টর কারেন্ট কন্ডাকশন করলো আর একটা হাফ সাইকেলে আরেকটা ট্রানজিস্টর কারেন্ট কন্ডাকশন করলো, এইভাবে কি হবে? মানে যখন আমরা আউটপুটটা পাবো, আউটপুটে কিন্তু আমরা দুটো ট্রানজিস্টর থেকে যে আউটপুটটা পেয়েছি সেই দুটোকে যোগ করে দেবো। ঠিক আছে, এবং তার ভিত্তিতে আমরা একটা দুটো হাফ সাইকেলেই আউটপুট পেতে থাকবো। এটাই হচ্ছে আমাদের পুশ পুল অপারেশনের মেন কনসেপ্ট, আমি পরে ডিটেলসে বলবো। ঠিক আছে, এই ক্লাস পজিটিভ হাফ সাইকেল দুটোই পজিটিভ হাফ সাইকেল পাবে কিনা সেটা মানে ডিপেন্ড করছে যে আমি অপারেশনটা যখন বলবো তখন বুঝতে পারবে। ঠিক আছে, আমি অপারেশনের সময় ডিটেলসে বলবো। ঠিক আছে, তো কিভাবে হচ্ছে, তো ক্লাস এ টাইপ, ক্লাস বি টাইপ এবং ক্লাস এ বি টাইপ। এ বি একটা ধরনের অ্যাম্পলিফায়ার হয় যেখানে কন্ডাকশন অ্যাঙ্গেল কত হয় বলেছিলাম? কন্ডাকশন অ্যাঙ্গেল কত হয় ক্লাস এ বির ক্ষেত্রে? এটা হয় তোমার 180 থেকে 360 ডিগ্রি, 180 লেস দ্যান থিটা লেস দ্যান 360। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে যদি থাকে কন্ডাকশন অ্যাঙ্গেলটা
তখন আমরা বলবো ক্লাস মানে এবি 180 টাইপ, বেশি হয় কিন্তু 360 এর কম হয়, ঠিক আছে, এটাকে বলা হয় ক্লাস এবি টাইপ অ্যাম্পলিফায়ার। তো এই সমস্ত অ্যাম্পলিফায়ার গুলোকে আমরা পুশ পুল কনফিগারেশনে ইউজ করব। তো এখানে যেটা ফার্স্টলি আমরা দেখবো সেটা হচ্ছে এটা যে ব্লক ডায়াগ্রামের আকারে, এটাকে একটা ব্লক ডায়াগ্রামের আকারে বলেছে। দেখো এই ছবিতে দেখতে পাচ্ছ তোমরা একটা মানে জাস্ট এটা ব্লক, কিন্তু মানে অ্যাকচুয়াল ডায়াগ্রাম নয়, মানে একটা হাফ সার্কিট বলেছে, মানে এখানে একটা ট্রানজিস্টর থাকবে, এই অংশটুকুতে একটা ট্রানজিস্টর থাকবে, এবং নিচের এখানে আরেকটা হাফ সাইকেল, এখানে আমাদের আরেকটা ট্রানজিস্টর থাকবে, ঠিক আছে, আরেকটা ট্রানজিস্টর থাকবে। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এখানে আমাদের সিগন্যালটা আমরা দেবো, যেটা আমাদের এসি সিগন্যাল, যেটাকে অ্যাপ্লাই করতে হবে, সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এবং সেইটা অ্যাপ্লাই করবার জন্য কি হলো, প্রথমত এই উপরের যে হাফ সার্কিট যেটা আছে সেখানকার যে ট্রানজিস্টরটা সেটা একবার কন্ডাকশন করলো, তখন আমাদের এই নিচের হাফ সার্কিটের যে ট্রানজিস্টর সেটা অফ অবস্থায় থাকলো। আবার যখন এই নেগেটিভ হাফ সাইকেল যখন চললো, নেগেটিভ হাফ সাইকেলের সময় আমাদের যে নিচের যে ট্রানজিস্টরটা আছে এইটা তখন কন্ডাকশন করলো। দেখো নিচেরটা কন্ডাকশন করেছে, এ কিন্তু আগের সময়টা অফ ছিল, এই যে স্ট্রেট লাইন মানে এটা অফ ছিল আগে, নেগেটিভ হাফ সাইকেলটা কন্ডাকশন করলো। আর যখন এটা কন্ডাকশন করলো, এই ওয়ান হাফ সার্কিট মানে নিচের সার্কিটটা যখন কন্ডাকশন করলো, উপরেরটা কিন্তু অফ অবস্থায় থেকে গেছে, এবং আলটিমেটলি সেখান থেকে আমরা একটা লোডকে ফিড করে দিচ্ছি, ঠিক আছে, আলটিমেটলি আমরা এখান থেকে একটা লোডকে ফিড করতে পারছি, ঠিক আছে। তাহলে লোডে যে পাওয়ারটা পৌঁছাচ্ছে, লোড যেটা আছে মানে এই অ্যাম্পলিফায়ারের আউটপুটের মাধ্যমে যে লোডটাকে আমরা চালনা করতে চাইছি, সেই লোডটা কিন্তু দুটো হাফ সাইকেলই পেলো। প্রথম হাফ সার্কিট উপরের সার্কিটটার জন্য এই হাফ সাইকেল পেয়েছে, আর নিচের হাফ সার্কিটটার জন্য এই নেগেটিভ হাফ সাইকেলটাও পেয়ে যাবে। তার মানে লোডে কিন্তু পাওয়ার দুটো হাফ সাইকেলেই পৌঁছানো, শুধু ব্যাপার হচ্ছে যে আমাকে এখানে দুটো হাফ সার্কিট ইউজ করতে হলো, মানে দুটো ট্রানজিস্টর ব্যবহার করতে হলো, যেটা আগের ক্ষেত্রে বা ক্লাস এ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে একটা ব্যবহার করলেই কাজ চলছিল, ঠিক আছে। এবার এর ক্ষেত্রে লোড লাইনের মানে অপারেটিং পয়েন্টটা কোথায় অবস্থিত হয় সেটা আমরা একটু দেখে নেব। অপারেটিং পয়েন্টটা কোথায় অবস্থিত হবে, আমাদের লোড লাইনটা ধরো এরকম আছে, এরকম একটা লোড লাইন, এদিক বরাবর হচ্ছে আমাদের ভিসিই, আর ওদিক বরাবর হচ্ছে আমাদের ধরো আইসি, এদিক বরাবর ধরো আমাদের আইসি। এখানে অপারেটিং পয়েন্ট যেটা হবে ক্লাস সি অপারেশনের, সরি ক্লাস বি অপারেশনের ক্ষেত্রে অপারেটিং পয়েন্টটা হবে এইখানটা, ঠিক আছে। আগেরটার ক্ষেত্রে কি হয়েছিল, ক্লাস এর ক্ষেত্রে অপারেটিং পয়েন্টটা ছিল এই লোড লাইনের মিডল পয়েন্টে থাকতো, কিন্তু ক্লাস বি এর ক্ষেত্রে কি হবে, ক্লাস বি অপারেশনের ক্ষেত্রে অপারেটিং পয়েন্টটা সিচুয়েটেড হবে কোথায় না, একদম এক্সট্রিম এন্ড অফ দ্য লোড লাইন, ঠিক আছে, এই লোড লাইনের একদম শেষ প্রান্তে অবস্থিত হবে। মানে এই পয়েন্টে ভিসি এর ভ্যালুটা কত, এই পয়েন্টে ভিসি এর ভ্যালু কত বলো, সরি ভিসি মানে ভিসি নয়, মানে এখানটাই আমাদের যে অবস্থিত হচ্ছে এটা লোড লাইনের একদম এক্সট্রিম এন্ডে, আইসির ভ্যালুটা এখানে জিরো হচ্ছে, ঠিক, এখানে আইসির ভ্যালুটা কিন্তু মানে ইনিশিয়ালি জিরো হচ্ছে, অপারেটিং পয়েন্ট হচ্ছে এইটা, তাহলে এই পয়েন্টে আমাদের ভিসি তো এখানে থাকছে, বাট এখানে আমাদের আইসি যেটা হবে আইসিটা কিন্তু জিরো থাকবে, ঠিক আছে। এবার তোমরা দেখো এর অপারেশনটা যখন আমরা দেখবো, মানে খালি গ্রাফটা আমি বলছি, গ্রাফের কথাটা ভাবো, অপারেটিং পয়েন্ট মানে স্যার কিউ পয়েন্টটা বলছেন? হ্যাঁ অপারেটিং পয়েন্ট মানে কিউ পয়েন্টটাকেই বলছি, ঠিক আছে। ধরো আমরা এখানে একটা মানে এই পয়েন্টে ছিল, মানে যখন আমাদের কোনো সিগন্যাল অ্যাপ্লাই হয়নি, অ্যাম্পলিফায়ারের যে সার্কিট ভাবো, অ্যাম্পলিফায়ারের মধ্যে ধরো আমরা এখানে কোনো রকম সিগন্যাল অ্যাপ্লাই করিনি, কোথায় ছিল আমাদের চুলটা, এইটা, এই যে সিগন্যালটা দেখিয়েছে না, এই সিগন্যালটা ভিআই বলে যে সিগন্যালটা বলেছে, ধরো এই এরকম কোনো সিগন্যাল মনে করো অ্যাপ্লাই করা হয়নি, এরকম একটা সিগন্যাল তো অ্যাপ্লাই হবে, যেরকম ওখানে বেস কারেন্ট বেসে অ্যাপ্লাই করছিলাম, বেসে একটা সিগন্যাল আমরা অ্যাপ্লাই করছিলাম, এরকম একটা সিগন্যাল, এরকম সিগন্যাল বেসে আমরা অ্যাপ্লাই করি, তো সেটা ধরো অ্যাপ্লাই করা হয়নি, তাহলে সেই অবস্থাতে আমাদের অপারেটিং পয়েন্টটা ছিল কোথায়, একদম এক্সট্রিম এন্ডে ছিল, ঠিক আছে, একদম এক্সট্রিম এন্ডে আমাদের অপারেটিং পয়েন্টটা ছিল। এবার মনে করো এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে মনে করো আমরা এটাকে বাড়াতে শুরু করলাম, মানে এর করেসপন্ডিং আমরা দেখাবো যে আমরা বেস কারেন্টটাকে বাড়াচ্ছি, ঠিক আছে। বেস কারেন্ট যদি আমরা বাড়াই, বেস কারেন্টটাকে মনে করো আমরা বাড়ালাম, এরকম একটা বেস কারেন্ট আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে এবার বলো দেখি এর করেসপন্ডিং কালেক্টর কারেন্ট কিভাবে চেঞ্জ হবে, এটা আমাদের বেস কারেন্ট মনে করো আইবি,
এটা হলো বেস কারেন্ট যেটা আমরা বেসে অ্যাপ্লাই করেছি, তার করসপন্ডিং আমাদের কালেক্টর কারেন্টও তো চেঞ্জ হবে, কারণ আমরা কি জানি কালেক্টর কারেন্ট আইসি সমান হচ্ছে বিটা ইন্টু আইবি, এটা আমরা জানি। তাহলে কালেক্টর কারেন্ট যখন বাড়বে, সরি বেস কারেন্ট যখন বাড়বে কালেক্টর কারেন্টও বাড়ার কথা, আর কালেক্টর বেস কারেন্ট যখন কমবে কালেক্টর কারেন্টও কমার কথা। শুধু পজিটিভলি ভাবে বাড়বে কি? এবার দেখো, হ্যাঁ এবার হচ্ছে এই কালেক্টর কারেন্ট এর ভ্যালু কিন্তু নেগেটিভ হবে না, নেগেটিভ হতে পারে না। কালেক্টরের কারেন্টটা কোথা দিয়ে ফ্লো করছে দেখো, কালেক্টর কারেন্টটা কি নেগেটিভ হতে পারে? মানে একটা অ্যাম্পলিফায়ারের কথা ভাবো, যদিও এটা ক্লাসে অ্যাম্পলিফায়ারের আমি দেখাচ্ছি, কালেক্টর কারেন্টটা ফ্লো করছে কোন দিক থেকে? মিনিমাম স্যার 0 পর্যন্ত হতে পারে। কালেক্টর কারেন্টটা ফ্লো করবে কোন দিক থেকে? এই দিক থেকে এই দিকেই তো ফ্লো করবে, তাই না? মানে এই যে এমিটারের যে কারেন্টের ডাইরেকশন অ্যারোটা যেদিকে আছে, কালেক্টর কারেন্টও সেদিক থেকে সেদিকেই ফ্লো করবে। এমন কি হতে পারে যে কালেক্টর কারেন্ট নিচ থেকে উপরে যাবে? হতে পারে কি? কখনোই সম্ভব না। এটা যদি একটা এনপিএন ট্রানজিস্টর হয়, কালেক্টর কারেন্টের ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ হবে না। মানে একবার যদি পজিটিভ থাকে তো নেগেটিভ কোনোদিনই হবে না। কালেক্টর কারেন্টকে নেগেটিভ কোনোদিনই হতে পারে না, মিনিমাম ওটা 0 হতে পারে, কিন্তু নেগেটিভ হওয়া তো সম্ভব নয় কালেক্টর কারেন্ট। তাহলে দেখো যখন আমাদের এই বেস কারেন্টটা বেড়েছে, এর করসপন্ডিং আমাদের কালেক্টর কারেন্টও কি হবে? কালেক্টর কারেন্ট এর করসপন্ডিংলি কিন্তু বাড়বে, কালেক্টর কারেন্টও বাড়বে, এবং কিন্তু নেগেটিভ আর যাবে না। মানে নেগেটিভ যেটা হচ্ছে, ধরো এর করসপন্ডিং যদি আমরা দেখি, এই নেগেটিভ ভাবছে এখানটা আইবির ভ্যালুটা কি হয়েছে, মানে যেটা অপারেটিং পয়েন্টে যা ছিল তার থেকে আমরা নেগেটিভে দিয়ে গেছি কাল বেস কারেন্টটাকে, কিন্তু তার করসপন্ডিং কিন্তু কালেক্টরে আমরা কিছু পাবো না। ঠিক আছে, আবার যদি ধরো এখানে আরেকটা সাইকেল হতো, আরেকটা যদি আমরা দেখাতাম এরকম, আবার একটা এরকম যদি দেখাতাম, তাহলে কি হতো? তার করসপন্ডিং আমরা এখানে আরেকটা হাফ সাইকেল পেতাম খানিকটা পরে। ঠিক আছে, কিন্তু মাঝখানে এইটুকু যে অংশ দেখো, এইটুকু অংশ কিন্তু কোনো কন্ডাকশন কিন্তু করলো না। মানে কালেক্টর কারেন্টও কিন্তু একটা হাফ সাইকেল ফ্লো করছে, আর একটা হাফ সাইকেল কিন্তু ফ্লো করছে না। ঠিক আছে, এবং তার করসপন্ডিংলি আমরা বলতে পারি আমাদের যে যেটা আমাদের ভিসিটাও কি হবে? ভিসিটাও এরকম হবে, ভিসিটাও আমাদের একবার এরকম কমবে, কমে 0 হবে, আবার এরকম হবে, এরকম ভাবে ভ্যারি করবে। ঠিক আছে, ভিসিটা বুঝতে পারলে? তাহলে এখানে আমরা যে আউটপুটটা পাচ্ছি, সেখানে আমরা আউটপুট কিন্তু এই যে আমাদের এইখান থেকে এইটুকু, এটা কত ডিগ্রি, এখান থেকে এইটুকুটা টোটালটা কত ডিগ্রি বলো? এটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি। কিন্তু আমরা কন্ডাকশন কোথা থেকে কোথায় পাচ্ছি? এখান থেকে এইটুকুর মধ্যে পাচ্ছি। কন্ডাকশনটা হচ্ছে আমাদের কেবলমাত্র 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হচ্ছে। তার মানে আমরা অর্ধেক হাফ সাইকেল, মানে অর্ধেক সাইকেল বা হাফ সাইকেলে আমরা কন্ডাকশন পাচ্ছি, বাকি হাফ সাইকেলে কিন্তু আমরা কন্ডাকশন পাচ্ছি না। এটাই হচ্ছে ক্লাস বি অপারেশন। ঠিক আছে, এবং সেই কারণেই আমরা এটাকে দেখো, এই রকম যদি আমাদের লোডে আমরা আউটপুট দিই, বা লোডে যদি আমরা এরকম একটা কারেন্ট পাঠাই, তো এটা কোনো প্র্যাকটিক্যাল পারপাস সার্ভ করবে না। তো সেই কারণে আমাদেরকে অ্যাম্পলিফায়ারটাকে এমন করতে হবে যেন একটা হাফ সাইকেল একটা অ্যাম্পলিফায়ার থেকে আমরা এরকম পেলাম, অন্য আরেকটা অ্যাম্পলিফায়ার থেকে আমরা আরেকটা হাফ সাইকেল পেয়ে যাব, দিয়ে আমরা দুটোকে যোগ করে দেবো, দিয়ে তারপরে লোডকে ফিড করবো। এটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, তারপরে আমরা লোডটাকে চালাতে পারবো। তো এইভাবে আমাদের ক্লাস বি অ্যাম্পলিফায়ার কাজ করে। স্যার এটা অনেকটা ফুল একটা ব্রিজ রেকটিফায়ারের মতো। হ্যাঁ বলো, ফুল ওয়ে, ফুল ওয়েভ সেন্টারটা ব্রিজ রেকটিফায়ারের মতো অনেকটা এটা। হ্যাঁ এটা সেন্টার ট্যাপের মতো। এটা তো সেন্টার ট্যাপ একটা ট্রান্সফরমারই আছে, এটা তো আলাদাই। হ্যাঁ, অপারেশনটা অনেকটা ওই রকমই, মানে দুটো হাফ সাইকেল, দুটো মানে যেরকম ওখানে দুটো ডায়োড দুটো হাফ সাইকেলে কন্ডাকশন করতো, এখানেও সেরকমই হচ্ছে প্রায়। এখানে দুটো ট্রানজিস্টর দুটো হাফ সাইকেলে কন্ডাকশন করে এটা তোমাকে আউটপুটটা প্রোভাইড করছে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো যে ক্লাস এবি টাইপ। ক্লাস এবি টাইপের ক্ষেত্রে কোথায় অপারেটিং পয়েন্টটা সিচুয়েটেড হবে সেটা যদি আমরা ভাবতে চাই, বলো কোথায় হবে অপারেটিং পয়েন্টটা ক্লাস এবির ক্ষেত্রে? স্যার মিডল পয়েন্ট না 0 পয়েন্টের মাঝামাঝি হবে? মিডল এবং 0 পয়েন্টের মাঝামাঝি জায়গায় একটা অবস্থিত হবে। ঠিক আছে, ওকে, আমি তাহলে এটার অপারেটিং এটা এখানে নেই, আমি এটা দেখছি এখানে। ধরো ক্লাস অপারেটিং পয়েন্টগুলো আমি খালি আজকে ডিসকাস করে নিই, কোনটার ক্ষেত্রে কোথায় হবে। ধরো এটা হচ্ছে আমাদের ভিডিও বলছেন তো? হ্যাঁ, ক্লাস এবিটা বলছি। ক্লাস এবি টাইপের ক্ষেত্রে অপারেটিং পয়েন্টটা কোথায় সিচুয়েটেড হবে?
ঠিক আছে, এটা ধরো আমাদের ভিসিই আছে, আর এদিক বরাবর মনে করো আমাদের আইসি আছে। আমাদের আমাদের যে লোড লাইন সেটা মনে করো এরকম একটা লোড লাইন আছে, ঠিক আছে। এবার এই লোড লাইনের মধ্যে আমাদের যে অপারেটিং পয়েন্টটা সিচুয়েটেড হবে সেটা কোথায় হবে? আমাদের এ হলে কোথায় হতো? মিডিল পয়েন্টে। এ হলে আমাদের মিডিল পয়েন্টে সিচুয়েটেড হয়। বি হলে কোথায় হয়? এখানে হয়। তাহলে সি হলে এবি হলে কোথায় হওয়া উচিত? এবির ক্ষেত্রে কন্ডাকশন অ্যাঙ্গেল আমরা পাবো কতটা? 180 থেকে 360 মধ্যে পাবো, ঠিক আছে। তাহলে আমাদেরকে এর মাঝামাঝি মানে এই মিডিল পয়েন্ট পর্যন্ত গেলে হবে না, আবার একদম এই নিচে থাকলেও হবে না। মনে করো এইরকম একটা জায়গাতে আমাদের অপারেটিং পয়েন্টটা সিচুয়েটেড, এটাই মনে করো আমাদের কিউ পয়েন্ট, ঠিক আছে। এটাই মনে করো আমাদের কিউ পয়েন্ট, ঠিক আছে। কার ক্ষেত্রে? না ক্লাস এবি টাইপ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কিউ পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে এটা যদি আমাদের কিউ পয়েন্ট হয় তাহলে আমরা আঁকতে পারবো এর করেসপন্ডিং আমাদের যেটা এটা হবে আইসি এবং ভিসিটা কিরকম হবে। মনে করো এটা কিউ পয়েন্ট, তাহলে এই কিউ পয়েন্টের সাপেক্ষে আমরা কিউ পয়েন্টটা কি, যখন আমরা কেবলমাত্র ডিসিটাকে অ্যাপ্লাই করে রেখেছি, কোনো রকম এসি আমরা অ্যাপ্লাই করিনি, সেই অবস্থাতে আমাদের কিউ পয়েন্ট হচ্ছে অপারেটিং পয়েন্ট। এটাই হচ্ছে অপারেটিং পয়েন্ট, মানে এখানে যখন আমরা কেবলমাত্র এই এতটা ভোল্টেজ দিয়েছিলাম এবং তার জন্য এতটা কারেন্ট আমরা পাচ্ছিলাম, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ধরো সিগন্যালটাকে অ্যাপ্লাই করে দিলাম। সিগন্যালটাকে আমরা যেই অ্যাপ্লাই করব, সিগন্যাল অ্যাপ্লাই করব মানে সিগন্যালটা একবার বাড়বে একবার কমবে, ঠিক আছে। তো সিগন্যালটা বাড়বে আবার কমবে, পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল দুটোই হবে। এবার কি হচ্ছে দেখো, যখন এটা বাড়ছে তখন তার করেসপন্ডিং আমাদের যে আইসি, প্রথমত আমাদের আইসিটা কোথায় ছিল? এই লাইন বরাবরই ছিল। যখন আমাদের অপারেটিং পয়েন্টটা যেখানে ছিল, আমাদের ইনিশিয়াল অবস্থায় আইসিটা এইখানে ছিল, মনে করো এইটা ছিল আমাদের আইসি, এই লাইন বরাবর ছিল। এবার যখন আমাদের আইসিটা আইবিটা যখন বেড়েছে, এই লাল রঙের যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আইবি। তো তাহলে আইবিটা যখন বেড়েছে তখন আমাদের কি হবে? আইসিটাও বাড়বে। আর এটা স্যার পজিটিভ হাফ সাইকেলটাই গোটাটাই পাবো। পজিটিভ হাফ সাইকেল গোটাটাই পাবো। তারপরে আমাদের কি হবে বলো? তারপরে স্যার এটা দেখো পুরোটা কমবে। পাবো না, কিছু ডিস্টরশন দেখা যাবে। কেন পাবো না? কারণ দেখো এইখানে এর করেসপন্ডিং যদি আমরা একটা প্যারালাল টানি, এটা দেখো এইখান থেকে এতটা পর্যন্ত আমরা বলতে পারি আইবির ভ্যালুটা পজিটিভ ছিল, মানে এইখান থেকে শুরু করে এইটুকু, এইখান থেকে শুরু করে এইটুকু অংশ কিন্তু আইবির ভ্যালু কমে চলে যাচ্ছে, মানে এটা এই নেগেটিভের দিকে চলে আসছে, মানে তার করেসপন্ডিং কিন্তু আমরা আউটপুট পাবো না, ঠিক আছে। তাহলে এইখান থেকে শুরু করে এই যে জায়গা, এখান থেকে শুরু করে এতটা কিন্তু আমরা কন্ডাকশন দেখতে পাবো। দেখো এখানে আমরা এতটা কন্ডাকশন দেখতে পেলাম, দিয়ে কিন্তু এটার ভ্যালু 0 হয়ে গেল, আইসির ভ্যালুটা 0 হয়ে গেল। দিয়ে আবার কি করতে হবে? আবার যখন এইখান থেকে শুরু করে আবার এইটুকু আবার আমরা আইসিটা দেখতে পাবো, আবার আমরা এইটুকু অংশের জন্য আইসিটা পাবো। তার মানে এই আইসির যে গ্রাফটা সেটা আমাদের কিরকম দেখতে হলো? আইসির গ্রাফটা হয়ে গেল এইরকম। প্রথমত আমরা ফুল সাইকেল এই হাফ সাইকেল গোটাটা পেলাম, তারপরে এই এতটা গিয়েছিল, তারপরে আবার এতটা পেলাম, মানে মাঝের যে এইটুকু অংশটার জন্য কিন্তু আমরা নো আউটপুট, এইটুকু কিন্তু আমরা বাদ দিয়ে দেবো, এখানে আমাদের কোনো আউটপুট আসছে না। বোঝা গেল? তাহলে কন্ডাকশন অ্যাঙ্গেলটা কিরকম রেঞ্জের হচ্ছে দেখো, এখান থেকে এইটুকুটা কত? এখান থেকে এইটুকুটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কত? 180 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, প্লাস এইখান থেকে এইটুকুটা কিছুটা অ্যাঙ্গেল আছে। আমি একটু জুম করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এইখান থেকে এতটা এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা তো কন্ডাকশন দেখতেই পাচ্ছ, এটা 180 ডিগ্রি তো হচ্ছে, প্লাস আবার এইখান থেকে এই এতটা এইটুকুটাও কন্ডাকশন হয়েছিল, তাহলে এইখান থেকে এইটুকু যে স্মল অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ এটাও কিছু একটা অ্যাঙ্গেল হবে, 30-40 ডিগ্রি যাই হোক, এটার জন্য কন্ডাকশন পাচ্ছ। আবার এইখান থেকে এই যে এখান থেকে শুরু করে এই এতটা, এটা কতটা? এটাও আবার কিছুটা 30-40 ডিগ্রি মতো একটা অ্যাঙ্গেল আমরা ভাবতে পারি, এখান থেকে এইটুকু একটা অ্যাঙ্গেল, এটার জন্য কিন্তু আমরা কন্ডাকশন দেখতে পাচ্ছি, মানে এটাও হচ্ছে, এখানেও কন্ডাকশন হচ্ছে, এখানেও কন্ডাকশন হচ্ছে, মানে ওভারঅল কন্ডাকশনটা 180 প্লাস সামথিং, ঠিক আছে। মানে 180 ডিগ্রি থেকে বেশি হচ্ছে, কিন্তু আমাদের 360 ডিগ্রি থেকে কিন্তু কারেন্ট কন্ডাকশন অ্যাঙ্গেলটা কম হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে অপারেটিং পয়েন্টের কনসেপ্ট উইথ রেসপেক্ট টু ক্লাস এবি টাইপ অ্যাম্পলিফায়ার। ক্লাস এবি টাইপ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এটাই হলো অপারেটিং পয়েন্টের কনসেপ্ট। স্যার হ্যাঁ, যখন ক্লাস এ তে যখন ফুল সিগন্যালটা পাচ্ছি তখন ক্লাস এবি এগুলো কেন ব্যবহার করছে? দেখো ক্লাস এগুলো ব্যবহার করছি এই কারণে এগুলোর এফিসিয়েন্সিটা বেশি হয়, ঠিক আছে। দেখো আমরা যখন
যেটা অ্যাপ্লাই করছি ডিসি সিগন্যাল, যেটা মানে ডিসিটা যেটা বায়াসিং পারপাসে আমরা ইউজ করছি, তখন আমাদের ক্লাস এর ক্ষেত্রে কোথায় রাখছিলাম, আমরা মিডিল পয়েন্টে রাখছিলাম। তাহলে মিডিল পয়েন্টে আমাদের ভিসিসির ভ্যালু যা হচ্ছিল এবং আইসির একটা ভ্যালু থাকছিল, তাহলে দেখো ওখানে আমাদের ভিসিসি ইন্টু আইসি এতটা আমাকে ইনপুট এনার্জি দিতে হচ্ছিল, ঠিক আছে না? এই যে বিডিসি যেটা আমরা দিচ্ছিলাম, এটা এতটা বেশি হচ্ছিল, ভিসিসি ইন্টু আইসি এতটা বেশি হচ্ছিল। কিন্তু যখন আমরা এটাকে একটা ক্লাস বি টাইপ বা ক্লাস এবি টাইপে করছি, তখন আমাদের ক্লাস বির ক্ষেত্রে তো দেখো এখানে আমাদের ভিসিসির ভ্যালু কত, ভিসিসির কিছু একটা ভ্যালু আছে, কিন্তু আইসির ভ্যালু আছে কি? আইসির কি কোনো আইসি ভ্যালু তখন আছে? 0 হয়ে যাচ্ছে। আইসির কিন্তু ভ্যালু এখানে 0 হয়ে যাচ্ছে, মানে এখানে কিন্তু আমাকে দিতেই হচ্ছে না, ঠিক আছে? কিন্তু মানে ডিসি এনার্জিটা এখানে আমাদের 0 হয়ে যাচ্ছে, যদিও প্র্যাকটিক্যালি 0 হচ্ছে না, কিন্তু মানে যেটা আমাদের ক্লাস এর ক্ষেত্রে যেটা হচ্ছিল তার তুলনায় তো অনেক কম হচ্ছে, তাই না? ক্লাস এ টাইপের ক্ষেত্রে যেটা হচ্ছিল তার থেকে তো অনেক কম হচ্ছে, তার মানে এখানে আমাকে কম ডিসি এনার্জি ইনপুট দিতে হচ্ছে। ক্লাস এবির ক্ষেত্রেও আমাকে আরো একটু কম দিতে হচ্ছে উইথ রেসপেক্ট টু ক্লাস এ টাইপ, তার থেকে আরো কম দিতে হচ্ছে আমাকে। তার মানে আমরা এক্ষেত্রে ইনপুট এনার্জিটা কম সাপ্লাই করছি, ঠিক আছে? এবার ইনপুট এনার্জি যদি কম সাপ্লাই করি, আমাদের যে এফিসিয়েন্সির ফর্মুলা তাতে কি আছে, উপরে আছে এসি আউটপুট বাই নিচে হচ্ছে ডিসি ইনপুট। তাহলে ডিসি ইনপুটটা আমাকে কম দিতে হচ্ছে ওই ক্লাস বি টাইপ বা ক্লাস এবি টাইপের ক্ষেত্রে। তো ডিসি ইনপুট যেহেতু কম দিতে হচ্ছে, এটার এফিসিয়েন্সি কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এফিসিয়েন্সিটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো বেশি এফিসিয়েন্সি পাওয়ার স্বার্থেই আমরা ওই ধরনের অ্যাম্প্লিফায়ারগুলোকে ইউজ করছি, ঠিক আছে? এফিসিয়েন্সি বেশি পাওয়ার জন্যই আমরা কিন্তু ক্লাস এ বা ক্লাস বি বা ক্লাস এবি এই ধরনের অ্যাম্প্লিফায়ারগুলোকে ইউজ করছি। আরেকটা ধরনের অ্যাম্প্লিফায়ারের কথা বলা হবে, সেটা হচ্ছে ক্লাস সি টাইপ অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে? ক্লাস সি এর ক্ষেত্রে কোথায় হবে বলো অপারেটিং পয়েন্টটা? ক্লাস সি এর ক্ষেত্রে কন্ডাকশন কত হয়, কন্ডাকশন অ্যাঙ্গেল 180 থেকে মানে নিচে হবে, 180 থেকেও ছোট হবে। 180 থেকেও ছোট যদি কন্ডাকশন পেতে হয়, ভাবো তাহলে কোথায় অপারেটিং পয়েন্টটা হতে হবে? তো জিরোর নিচে চলে যেতে হবে আরো। জিরোর নিচে চলে যেতে হবে। নিচে। মানে এই যে আমাদের ডিসি লোড লাইন, এটা তো একটা স্লোপ বরাবর নামছে, এরকম আমাদের ডিসি লোড লাইন, আমরা অ্যাকচুয়ালি ওটাকে আরো এই দিকে নিয়ে চলে এলাম, বুঝা গেল? আমরা আরো এইরকম একটা পয়েন্টে রেখে দিলাম, মানে আমরা নেগেটিভলি বায়াস করে রাখবো। এটা পজিটিভ বায়াস এইদিকে গেলে আমাদের পজিটিভলি বায়াস থাকলো, এইদিকে থাকার মানে হচ্ছে নেগেটিভলি আমরা এটাকে বায়াস করে রেখে দেবো, ঠিক আছে? মানে বেস কারেন্ট যখন আমরা অ্যাপ্লাই করব, তখন আমরা বেস সিগন্যাল দেওয়া মাত্রই বেস কারেন্ট ফ্লো হতে শুরু করবে না। নেগেটিভ বায়াস কথাটার মানেটা বোঝার চেষ্টা করব, আমি একটু সংক্ষেপে বলে নিই। ধরো এটা একটা ট্রানজিস্টার এনপিএন টাইপ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের এমিটার, আর উপরেরটি হচ্ছে কালেক্টর। আমরা কি জানি, আমরা যখন বেসে সিগন্যাল অ্যাপ্লাই করছি, পজিটিভ যখনই দিচ্ছি, তখনই বেসটা কি বায়াস হয়ে যাচ্ছে, ফরওয়ার্ড বায়াস হচ্ছে, ঠিক তো? যখনই আমরা পজিটিভ হাফ সাইকেল দেখতে পাচ্ছি, তখনই আমাদের ফরওয়ার্ড বায়াস হচ্ছে, এবং যখনই বেসটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে, তখনই কারেন্ট কন্ডাকশন শুরু হয়ে যাচ্ছে, ট্রানজিস্টার তখনই কারেন্ট কন্ডাকশন করা স্টার্ট করছে, ঠিক তো? কিন্তু এক্ষেত্রে কি করা হচ্ছে, এই ধরনের যে ক্লাস সি টাইপ অ্যাম্প্লিফায়ার, মানে এবং আমরা অলরেডি কি করি, আমরা ইন জেনারেল এই বেসটাকে অলরেডি কিছুটা বায়াসিং ভোল্টেজ দিয়ে রাখি, ঠিক তো? বেসে আমরা অলরেডি কিছুটা ভোল্টেজ দিয়ে রাখি, যাতে এটা দেওয়া মাত্রই আমাদের কারেন্ট কন্ডাকশনটা স্টার্ট হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে কি করব, আমরা এটাকে একটু পজিটিভ বায়াসের পরিবর্তে, আমরা ধরো এখানে প্লাস ভিসিসি দিয়ে রাখি, তো আমরা ধরো এখানে একটু মাইনাস ভিসিসি দিয়ে রাখলাম, বা একটা নেগেটিভ ভোল্টেজে আমরা এটাকে বায়াস করে রাখলাম। নেগেটিভ ভোল্টেজ যদি আমরা দিয়ে রাখি, তাহলে কি হবে, ব্যাপারটা কি রকম হবে বলো? নেগেটিভ ভোল্টেজ যদি আমরা দিয়ে রাখি, এটা ধরো আমাদের একটা ট্রানজিস্টার, আর এটা ধরো আমাদের বেস টার্মিনাল। বেস টার্মিনালে মনে করো আমরা ধরো এখানে একটা মাইনাস ভিবিবি একটা ভোল্টেজ দিয়ে রেখেছি, মানে এই জায়গাটা মাইনাস, এই পয়েন্টের ভোল্টেজ আমরা নেগেটিভ করে রেখেছি ধরো। এবার যখন নেগেটিভ করে রেখেছি অলরেডি, মানে এই জায়গাটা একটু মাইনাস ভোল্টেজ হয়ে আছে, তারপরে আমরা এই বেসে একটা সিগন্যাল দিলাম, তাহলে কি হবে, এখানে বেসে সিগন্যাল দেওয়া মাত্রই কি কারেন্ট কন্ডাকশনটা শুরু হয়ে যাবে? না স্যার, আগে ভিভি কে নিউট্রালাইজ করবে, তারপরে এখানে যতটা মাইনাস হয়ে আছে, ঠিক আগে যতটা মাইনাস হয়ে আছে সেটাকে যখন অতিক্রম করবে, এই ধরো এতটা মাইনাস অলরেডি হয়েছিল, সেইটাকে যখন অতিক্রম করবে, তবে গিয়ে এই বেসটা আমার ফরওয়ার্ড বায়াস হবে, ঠিক
ঠিক আছে, মানে যেহেতু আগেই নেগেটিভ আমরা দিয়ে রেখেছি এখানে, তাহলে এখানে বেসে সিগন্যাল দেওয়া মাত্রই কিন্তু কারেন্ট কন্ডাকশন স্টার্ট হবে না। বেসের সিগন্যাল যেটা দিয়েছি সেই সিগন্যালটা যত ভোল্টেজে এটা নেগেটিভলি বায়াস করে রাখা আছে তার থেকে বেশি হবে, তখনই কিন্তু বেসটা আমার ফরওয়ার্ড বায়াস হলো এবং তখনই আমার কারেন্ট কন্ডাকশনটা স্টার্ট হবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটাকে এখানে কাজে লাগানো হবে। স্যার বলবেন। আচ্ছা, আমি এক্সাম্পল দিই। ধরো আমি এই জায়গাতে -4 ভোল্ট দিয়ে রেখেছি। আমি ধরো এই ব্যাটারির মাধ্যমে মাইনাস টার্মিনালের মাধ্যমে, এই বেস টার্মিনাল, তো এটা তো বেস টার্মিনাল, বেসে আমি -4 ভোল্ট করে রেখেছি। ঠিক আছে, এবার ধরো আমি এরকম একটা এসি সিগন্যাল দিলাম। এসি সিগন্যালটার ম্যাক্সিমাম ভ্যালু মনে করো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সে 10 ভোল্ট। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10 ভোল্ট, মানে কোনটা আমি একটু জুম করি দিয়ে বলছি। ধরো বেসে আমরা একটা সিগন্যাল দিয়েছি, এইখানে এইটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10 ভোল্ট, মানে কি, মানে হচ্ছে এইখান থেকে এইটুকু যে ভোল্টেজটা, এই ভোল্টেজটার মান হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে, 10 ভোল্টের একটা সিগন্যাল ধরো আমি এরকম ভাবে এখানে অ্যাপ্লাই করেছি। কোথায় দিয়েছি না, বেসে দিয়েছি। তাহলে 10 ভোল্টের যখন সিগন্যাল, তাহলে এখানে 10 ভোল্ট পড়া মাত্রই কি মানে এই সিগন্যালটা অন করা মাত্রই কি কারেন্ট এদিক থেকে ফ্লো করা শুরু করবে, এই কালেক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট করে দেবে? কি মনে হয় তোমাদের, বলো? তা কিন্তু করবে না, কারণ এখানে অলরেডি একটা 4 ভোল্টের বায়াসিং করে রাখা আছে। ঠিক আছে, মানে 4 ভোল্ট একটা অলরেডি আমার দিয়ে রাখা আছে। সেই 4 ভোল্টটাকে যখন অতিক্রম করবে, ঠিক আছে, -4 ভোল্ট এখানে দিয়ে রাখা আছে, তার মানে কি, মানে যখন আমার এখানে এত দূর পর্যন্ত এই -4 ভোল্ট পর্যন্ত যখন ভোল্টেজ, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানে কোনো এই বেসটা কিন্তু ফরওয়ার্ড বায়াস হতেই পারবে না। যখন এই ভোল্টেজটা, ইনপুট ভোল্টেজ, তার মানটা 4 ভোল্টের থেকে বেশি হচ্ছে, মানে এইখান থেকে এইটুকু অংশ যখন এই ভোল্টেজের মানটা 4 ভোল্টের থেকে বেশি, তখনই আমার বেসটা ফরওয়ার্ড বায়াস থাকছে। এবং বেসটা যখন ফরওয়ার্ড বায়াস থাকছে তখনই ট্রানজিস্টরের মধ্যে কারেন্ট কন্ডাকশনটা সম্ভব হচ্ছে, আদারওয়াইজ কিন্তু সম্ভব হবে না। যদি আমি এখানে কোনো রকম বায়াসিং না করতাম, যদি আমরা সিম্পল এরকম রাখতাম, ধরো এরকম সিম্পল একটা ট্রানজিস্টর, এখানে কোনো রকম বায়াসিং নেই, এখানে একটা সিগন্যাল দিয়েছি, এসি সিগন্যাল বেস টার্মিনালে, ধরো বেস সিগন্যালের মান হচ্ছে 10 ভোল্ট, এটার মান হচ্ছে 10 ভোল্ট, তাহলে কারেন্ট কখন থেকে কন্ডাকশন করা স্টার্ট করবে? যখনই আমি ভোল্টেজ দেবো তখনই। এখানে যদি এটা আইডিয়াল ট্রানজিস্টর হতো তাহলে শুরু থেকেই করতো, কিন্তু যেহেতু আইডিয়াল নয়, এখানে 0.7 ভোল্টেজের একটা ড্রপ থাকে, তো 0.7 ভোল্টেজ যখনই এটা অতিক্রম করে যাবে, এটা ধরো 0.7 ভোল্টেজের ভ্যালু, সেটা যখনই অতিক্রম করবে কারেন্ট কন্ডাকশন হওয়া স্টার্ট করবে। কিন্তু যদি আমরা এখানে তা না করে আর একটা অলরেডি একটা নেগেটিভ ভোল্টেজে বায়াস করে রাখি, যদি আমরা অলরেডি একটা নেগেটিভ ভোল্টেজ দিয়ে এখানে বায়াসিং করে রাখি, মাইনাস ভোল্টেজ একটা দিয়ে রাখি, তাহলে কি হবে, এখানটা অলরেডি মাইনাস হয়ে আছে, তারপরে আমি এখানে সিগন্যালটা দিচ্ছি, তাহলে তখন কি করতে হবে, তখন কিন্তু সিগন্যাল দেওয়া মাত্রই শুধু ওই 0.7 ভোল্টকে অতিক্রম করলেই হবে না, এই 0.7 ভোল্টকে অতিক্রম করলেই হবে না, তখন কিন্তু এই মাইনাস যে ভোল্টেজটা আমি করে রেখেছি সেটাকেও অতিক্রম করতে হবে। যখন অতিক্রম করবে তখনই কেবলমাত্র এই এইখানে বেস যে কারেন্টটা, সেটা তোমার ফরওয়ার্ড বায়াস করতে সমর্থ হবে ট্রানজিস্টরটাকে। যে কারেন্টটা দেবো ওই মাইনাস ভোল্টেজ, সরি, যে পরিমাণ আমি মাইনাস ভোল্টেজকে দিয়ে রাখবো, তাহলে তার থেকে বেশি হতে হবে, বেশি হতে হবে। হ্যাঁ, তার থেকে বেশি হতে হবে, তবে গিয়ে কারেন্ট হবেই না। হ্যাঁ, তবে গিয়ে এটা কারেন্ট কন্ডাকশন করা শুরু করবে। হ্যাঁ, বলো। বলছিলাম তাহলে মাইনাসটা দিব কি করে আমি এখানে? মাইনাস দিতেই পারো, একটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে জুড়ে দিলে, ধরো কোনো একটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে তুমি ওখানে জুড়ে দিলে, ঠিক আছে। স্যার সি টাইপে স্যার লাভ কি আছে স্যার এখানে? তো স্যার লাভ কি আছে দেখো, স্যার লেট হচ্ছে। হ্যাঁ, লাভ আছে অবশ্যই, মানে এটার স্পেসিফিক অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, মানে আমি বলছি এক্ষেত্রে দেখো, তুমি যেহেতু এখানে নেগেটিভ বায়াস করে রাখছো অলরেডি, তার মানে এখানে এনার্জির পরিমাণটা আরো কম লাগছে, আরো কম এনার্জি দিতে হচ্ছে এবং আরো বেশি এফিসিয়েন্সি হচ্ছে। এর এফিসিয়েন্সি প্রায় 90% থেকে উপরে হয়। ঠিক আছে, ক্লাস সি টাইপ অ্যাম্পলিফায়ার, এদের এফিসিয়েন্সিটা খুব বেশি হয়, মানে 90%-এর উপরে হয়। এবং আরেকটা সুবিধা হচ্ছে, মানে এটা পুরোটা তো কন্ডাকশন করছে না, কন্ডাকশন কতটুকুর জন্য করবে বলো? এটা আমাদের ভিসিই, এটা হচ্ছে আমাদের আইসি, এটা কিন্তু পুরো সাইকেল তো কন্ডাকশন করবেই না, হাফ সাইকেলও কন্ডাকশন করবে না। কতটুকু কন্ডাকশন করবে? এই ধরো গ্রাফটা যদি আমরা দেখি, 180 থেকেও কম। ধরো এইরকম একটা আমাদের আইবি আছে, এটা হচ্ছে আমাদের আইবি সিগন্যালটা, তাহলে তার করসপন্ডিংলি যদি আমরা এখানে দেখি, আমরা এই পয়েন্টগুলোকে নেব এখানে,
তাহলে তার করসপন্ডিং আমরা আইসিটা ড্র করবার চেষ্টা করব। তাহলে দেখো এখানে আমরা যদি আইসিটাকে ড্র করি আমরা কি দেখব, আইসিটা কোথা থেকে কোথায় ফ্লো করছে। দেখো কতটুকুর জন্য খালি পজিটিভ ছিল বলো দেখি, আইপিটা টোটাল ওভারঅল পজিটিভ কতটুকুর জন্য ছিল, এইটুকু অংশ, এইখান থেকে শুরু করে এইটুকু, এখান থেকে শুরু করে এইটুকুর জন্যই আমরা আইসির ভ্যালুটাকে পজিটিভ পাবো। আর আইসির ভ্যালু তো নেগেটিভ হতে পারে না, আইসি তো আর উল্টো দিকে ফ্লো করবে না, এখান থেকে এইটুকু। তার মানে কেবলমাত্র আমরা এই যে টোটাল সাইকেল তার মধ্যে কেবলমাত্র এইখান থেকে এইটুকু, মানে এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল, এইটুকু অ্যাঙ্গেলের মধ্যে আমরা কন্ডাকশনটুকু পাবো একটা সাইকেলের মধ্যে, ঠিক আছে। এবং এই অ্যাঙ্গেল যেটা হবে, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কিন্তু 180 ডিগ্রির থেকেও অনেক কম। দেখো এই টোটালটা হচ্ছে 180, তাহলে তারও অনেক কম, ঠিক আছে। এই 180 থেকেও অনেক কম অ্যাঙ্গেল জুড়ে এখানে কন্ডাকশনটা হচ্ছে। এই ধরনের যে মানে অপারেশন, এই ধরনের অপারেশনটাকে আমরা বলছি কি অপারেশন না, ক্লাস সি। এটা হচ্ছে ক্লাস সি টাইপ অ্যাম্পলিফায়ারের অপারেশন। তো এখানে আমাদের খুব একটা ন্যারো রেঞ্জ, দেখো এই রেঞ্জটা কিন্তু খুব পাতলা, এটা খুব একটা বেশি নয়, খুব ন্যারো রেঞ্জের মধ্যে কন্ডাকশনটা সক্ষম হচ্ছে। এখানে খুব ন্যারো একটা রেঞ্জের মধ্যে এখানে কারেন্ট কন্ডাকশনটা হচ্ছে। আচ্ছা, আগেকার থেকে এবি কন্ডিশনে থেকে কালেক্টর কারেন্টটা কমে গেছে, যার ফলে সে সিগন্যাল যখন দিচ্ছে না তখন ফালতু যে লসটা, সেই লসটাও কমে যাবে, সেই লসটাও আমাদের এফিসিয়েন্সিটা হচ্ছে, এই জন্য বেড়ে যাচ্ছে। এফিসিয়েন্সিটা আরো বেড়ে যাচ্ছে। এবং এটাকে ইউজ করা হয় যেখানে আমাদের খুব ন্যারো রেঞ্জের মধ্যে আমাদের বেশি আউটপুট দরকার, মানে সব সময় আউটপুট দরকার এরকম অ্যাপ্লিকেশনে এটাকে ইউজ করা যাবে না। ন্যারো রেঞ্জের মধ্যে হাই আউটপুট দরকার, যেরকম ধরো একটা আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি যে অ্যাম্পলিফায়ার গুলো আছে, ঠিক আছে, আরএফ মানে টিভি বা রেডিও, এক্ষেত্রে দেখবে একটা পার্টিকুলার রেঞ্জ, একটা ফ্রিকোয়েন্সি, সব ফ্রিকোয়েন্সি থেকে আমরা আউটপুট পাই, যে এফএম অথবা টিভি সিগন্যাল, এগুলো থেকে আমরা সব ফ্রিকোয়েন্সিতে আউটপুট পাই তা কিন্তু পাই না। আমরা যদি দেখি এর গেনের সঙ্গে ব্যান্ড মানে গেন যদি আমরা দেখি ফ্রিকোয়েন্সির সঙ্গে, এইরকম একটা আমরা গেনের ভ্যালু দেখতে পাই, তাই না। অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে একটা পার্টিকুলার ভ্যালু থাকে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যেখানে ম্যাক্সিমাম হয়, আর এদিকে একটা রেঞ্জ থাকে, এদিকে 70.7% আর এদিকেও 70.7% ম্যাক্সিমাম ভ্যালু। এটাকে বলা হয় আমাদের কি বলা হয়, এটাকে বলা হয় ব্যান্ডউইথ, ঠিক আছে, ব্যান্ডউইথ বলে। মনে করে দেখো ব্যান্ডউইথ তোমরা পড়েছো এর আগে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা গেন দেখাবো, এক্স অ্যাক্সিস বরাবর আমরা ফ্রিকোয়েন্সি দেখাবো। সেখানে কি হয়, একটা পার্টিকুলার স্মল রেঞ্জের মধ্যে আমরা হাই আউটপুট পেতে চাই, বাকিটুকুর মধ্যে কি হলো সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা অত করার দরকার নেই। যেরকম জায়গায় এরকম অ্যাম্পলিফায়ার আমাদের দরকার, মানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনস, যেখানে আমাদের কম রেঞ্জের মধ্যে বেশি আউটপুট দরকার, হাই আউটপুট দরকার, সমস্ত রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিতে আউটপুট হাই দরকার নেই, সেখানে আমরা এই ধরনের ক্লাস সি টাইপ অ্যাম্পলিফায়ারকে ইউজ করি। কিন্তু এই ক্ষেত্রে স্যার ডিস্টরশনটা তো বেড়ে যাচ্ছে না, এটা কমাবে কিভাবে? ডিস্টরশন আমাদের দরকার নেই তো, আমরা তো কেবলমাত্র এইটুকু রেঞ্জের মধ্যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, মানে এখানে টিউন সার্কিট ইউজ করা হয়, ঠিক আছে। টিউন সার্কিট পরে আমি বলবো। টিউন সার্কিটে কি করা হয়, এরকম একটা আউটপুট দিল, তো এই আউটপুটটা কম এনার্জি খরচ করেই দিতে পারলো, সেই টিউনড আউট সার্কিট একটা থাকে, মানে একটা এল থাকে, মানে একটা ইন্ডাক্টর, এবং তার সঙ্গে প্যারালাল থাকে একটা ক্যাপাসিটর, ঠিক আছে। সেই টিউন সার্কিটে এই আউটপুটটাকে আমরা দিয়ে দিই, এই যে আউটপুটটা পেলাম সেটাকে আমরা এই টিউন সার্কিটে দিয়ে দেবো। এবার এই টিউন সার্কিট কি করবে, এইটাকে নিয়ে এবার এটাকে এসিতে কনভার্ট করবে, ঠিক আছে, এবার এসিতে কনভার্ট করে দেবে, তাহলে আর ডিস্টরশনের ব্যাপারটা থাকবে না। টিউন সার্কিট যেহেতু আমরা ইউজ করবো, তাহলে ডিস্টরশনের কনসেপ্টটা আর এখানে থাকবে না। কিন্তু আমাদের যে ইনপুটটা দিতে লাগলো, টিউন সার্কিটকে তো একটা ইনপুট দিতে হচ্ছে, সেটা আমরা এই ক্লাস সি টাইপ অ্যাম্পলিফায়ার থেকে দিতে পারছি, এবং এই ইনপুটটা পেতে আমাদের কিন্তু খুব কম এনার্জি লাগছে, ঠিক আছে, খুব কম এনার্জি লাগছে। আমরা কোন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এরকম একটা আউটপুট পেতেই পারি, ঠিক আছে, এবং সেটার জন্য আমাদের খুব কম এনার্জি ইনপুট দিয়ে আমরা এই আউটপুটটা পেতে পারছি। টিউন সার্কিটের অপারেশন আমি যখন অসিলেটর পড়াবো তখন ডিটেলে বলবো, ঠিক আছে, টিউন সার্কিট কিভাবে কাজ করে। প্রত্যেকটারই দরকার আছে, প্রত্যেকটারই নিজস্ব নিজস্ব অ্যাপ্লিকেশন আছে। তোমরা এই অপারেটিং পয়েন্টগুলোকে একটু খেয়াল রেখো, ঠিক আছে। অপারেটিং পয়েন্টগুলো এবং এফিসিয়েন্সিগুলো আমি পরের দিন বলে দেবো আবার, ঠিক আছে। অপারেটিং পয়েন্টগুলো তো বলে দেওয়াই হলো, সেগুলো তোমরা একটু নিজেদের মধ্যে একটু খেয়াল রেখো, ঠিক আছে। এটাই ক্লোজ করছি আজকে।